তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 2025 এবং 26 ব্যাচ। বিষয় হচ্ছে রাশিচক্র, হাত ও সংখ্যাতত্ত্বের পরিচয়। এটি হচ্ছে আপনাদের ক্লাস নাম্বার 1। তো আজ ক্লাস হচ্ছে 25শে জুলাই 2025, ইংরেজি তারিখ, সকাল 7টা। তো এই ক্লাসে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন নারায়ণ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া। नवग्रहस्तोत्रम्। ॐ जपकुसुमशङ्काशं काश्यपेयं महद्युतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणतहस्मि दिवाकरं दिव्यशङ्कोत्तुषाराढ्यं क्षीरोदार्णव सम्भवं नमामि शशिनं भक्ता शम्भुर्मुर्कुटभूषणं धरणिगर्भे सम्भुतं विद्युतपुञ्ज समप्रभं कुमारं शक्तिहस्तं च लुयिताङ्गं नमाम्यहं प्रियङ्गकलिका श्यामं रूपेण प्रतिमं बुधं सौम्यं सर्वगुणं पतं नमामि शशिनं सुतं देवतानां ऋषीणां च गुरुं कनकसंविभं वन्दे भूता श्रीलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दं मृणालभ्यं दैत्यनं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तां भार्गवं प्रणमाम्यहं नीलाञ्जलो च प्रखं रविसूतं महाग्रहं छायायै गर्भसम्भूतं वन्दे भूता शनैश्चरम् अर्धकायां महाघोरं चन्द्रादित्यविमुद्रकं सिंहि कायां सुतं रद्रं तं राहुं प्रणम्यहं पलालो धूमशङ्काशं ताराग्रह विमुद्रकं रुद्रं रुद्रात्मं क्रूरं तं केतुं प्रणम्यहम् इति व्यासदेवरचितो नवग्रहस्तोत्र समाप्तम्। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা 25-26 ব্যাচের প্রথম ক্লাস আজ। তো প্রথম ক্লাসে আমরা যদিও জানি যে অনেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে কম বেশি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা নাড়াচাড়া করেছি, এটা সত্য। তথাপিও আমরা একটু গোড়ার দিকে যাব। আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আপনাদের 60টি ক্লাস হবে, একটি ক্লাস 3 ঘন্টা, 3 × 6 = 18, 180 ঘন্টা। আমাদের 180 ঘন্টা ভিক্ষা দিন। দেখবেন আপনারা কোন সময় হাসতে খেলতে বা এই কথাবার্তা বলতে বলতে, শীত নেই, বৃষ্টি নেই, গরম নেই, বাসায় বসে আপনারা এই সকল শাস্ত্রের শেষ শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র কখন যে আপনারা শিখে যাবেন, এটা আসলে আমরা অতীতে দেখেছি, তা আমরা শিখেছেন এবং আমরা বর্তমানেও দেখব। ভবিষ্যতে যদি বেঁচে থাকি তাহলেও আমরা চেষ্টা করব যে আমরা এইভাবে এই মহান শাস্ত্রকে কিভাবে ঘরে বসে রপ্ত করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বোর্ডে একটি হাত অঙ্কিত আছে, একটি হরস্কোপ অঙ্কিত আছে, আবার এখানে কয়েকটি সংখ্যা লিখিত আছে। একটু মিউট করে রাখবো, রাখুন। শ্যামলদা মিউট শ্যামল করুন। দাদা একটু মিউট করুন প্লিজ। যারা আনমিউট আছেন তারা মিউট করুন প্লিজ। তো যেমন বিশেষ করে কেন বোর্ডে এগুলো অঙ্কিত আছে, আপনাদের কিন্তু জানতে হবে যে হরোস্কোপের কয়েকটি ডিজাইন আছে। যেমন আমরা একটি ডিজাইন এঁকেছি হরোস্কোপ, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ডিজাইন। এটি হচ্ছে সর্বদা বহুল প্রচলিত এই হরোস্কোপটি। এটি আঁকা আপনাদের শিখতে হবে। দেখুন, সোজা দুটি দাগ, আবার এদিকে দুটি রেখা, তারপর কর্নার থেকে 4টি টান দিলে একটি হরোস্কোপ হয়ে গেল। যারা হাত আঁকতে পারেন না, তারা বিশেষ করে খাতার উপরে হাতটি রেখে আঙ্গুলের ফাঁকা থেকে কলম টান দিলে দেখবেন হাত হয়ে যাচ্ছে। এভাবে আঁকতে আঁকতে একসময় দেখবেন হাতও এঁকে ফেলেছেন। তাছাড়া আপনারা দেখছেন যে ডান পাশে কয়েকটি সংখ্যা লিখে রেখেছি, কেন? তো আমরা ধারাবাহিকভাবে একটু প্রথম দিক থেকে আসি। প্রথম হচ্ছে বাম পাশে দেখুন একটি হাত অঙ্কিত আছে, হাতে কয়েকটি কোট আঁকা আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি কোট বা 9টি
স্থান। এই 9টি স্থান হচ্ছে 9টি গ্রহের স্থান। গ্রহ 9টি, যদিও আমরা জানি যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, আরো 3টি গ্রহ রয়েছে। তো প্লুটোর বিশেষ করে প্রভাব এখনো সন্দিহান। বিজ্ঞানীরা যেখানে সন্দেহ করছে, কিন্তু ইউরেনাস নেপচুনের কিন্তু প্রকৃতপক্ষে তাদের ক্রিয়া বিক্রিয়া আমরা পাই। তো ইউরেনাস নেপচুন আবার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ইউরেনাস নেপচুনকে বলা হয়ে থাকে রাহুকে ইউরেনাস আর কেতুকে নেপচুন। কিন্তু ইউরেনাস নেপচুন নামে আলাদা দুটি গ্রহ আছে। সেটি আমরা ধাপে ধাপে যখন সামনের দিকে যাব, তখন আমরা এই দুটি নিয়েও আলোচনায় যাব। কিন্তু গ্রহ 9টি আমরা জানি যে রবি, সংখ্যা 1 মানে রবি, সংখ্যা 2 মানে হচ্ছে আপনার চন্দ্র, সংখ্যা 3 হচ্ছে বৃহস্পতি। এটা আপনারা লিখে নিতে পারেন সঙ্গে সঙ্গে, যে সংখ্যা 1 রবি, 2 হচ্ছে চন্দ্র, 3 হচ্ছে বৃহস্পতি, 4 হচ্ছে রাহু। ওই যেটি বললাম যে ইউরেনাসও কেউ কেউ বলে থাকে, কিন্তু আমরা রাহু বলবো। 5 হচ্ছে বুধ, সংখ্যা 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু বা নেপচুন, 8 হচ্ছে শনি, 9 হচ্ছে মঙ্গল। এরপরে যখন 10 যাবে তখন দেখবেন যে 1+0=1, অর্থাৎ তখন আবার রবি হয়ে যাবে। ঠিক তদনুরূপ আমাদের হাতে এক কোথায়? এক হচ্ছে অনামিকা আঙ্গুল। অনামিকা আঙ্গুলের গোড়ায় যে পর্বটি, এটি 1। আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদের। একটি হাত আপনারা খাতায় একটু এঁকে নিন, চিরস্থায়ী মনে রাখার কৌশল থাকবে। যদি আপনারা এখানে 1-এ রবি লিখে থাকেন, তাহলে হাতের এই 1 নাম্বার জায়গাটি রবির ক্ষেত্র। যদি 2 নম্বরে আপনারা চন্দ্র লিখে থাকেন, তাহলে হাতের এই 2 নাম্বার জায়গাটি চন্দ্রের ক্ষেত্র। 3-এ যদি বৃহস্পতি লিখে থাকেন, তাহলে এই 3 নাম্বার জায়গাটি এটা বৃহস্পতির ক্ষেত্র। যদি 4-এ রাহু লিখে থাকেন, তাহলে এই বৃদ্ধাঙ্গুলির গর্ভে এই জায়গাটি হচ্ছে 4, অর্থাৎ রাহুর ক্ষেত্র। 5-এ যদি বুধ লিখে থাকেন, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় হৃদয় রেখার উপরের এই পর্বটি হচ্ছে বুধের ক্ষেত্র। এইবার 6-এ শুক্র যদি লিখে থাকেন, বৃদ্ধাঙ্গুলের গোড়ায় যে বৃহৎ পর্বটা, এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। 7 যদি কেতু লিখে থাকেন, তাহলে হাতের যে মাঝখান, এই মাঝখানের যে বৃহৎ জায়গাটি, এটি হচ্ছে কেতুর ক্ষেত্র। 8 যদি শনি লিখে থাকেন, তাহলে মধ্যমা আঙ্গুলের গোড়ায় এটি 8 নাম্বার জায়গাটি হচ্ছে শনির ক্ষেত্র। এইবার 9 তাড়াতাড়ি মিউট মঙ্গল করো। লিখে থাকলে এই মঙ্গলের যে জায়গাটি, অর্থাৎ হাতের মাঝখানে বহির্দেশে চন্দ্র এবং বুধের মাঝখানের যে পর্বটি, ঠিক এখানে এটি হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র। এবার আপনাদের স্বভাবত প্রশ্ন, যে তাহলে হরোস্কোপে কে কোথায়, এই 9টি গ্রহ কে কোথায় বসে আছে? যদি এখানে দেখেন, তাহলে ওই নাম্বার আকারেও আপনারা এখানে চিহ্নিত করতে পারেন যে এই মেষ রাশি, এটি ঘর হচ্ছে মেষ রাশি। তার আগে একটু জানতে হবে, আমরা জানি যে প্রথম রাশি হচ্ছে মেষ, অর্থাৎ রাশির প্রথম রাশি মেষ। যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশি। কিন্তু রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে বৃষ। কিভাবে? বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, তারপরে মেষ, এই 12। এখানে একটু আপনাদের কেমন যেন লাগছে, কিন্তু এটি আপনাদের মনে রাখতে হবে। কেন রাখতে হবে? বিশ্বে এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, অর্থাৎ ভারতীয় জ্যোতিষ, যেটা বেদিক অ্যাস্ট্রোলজি বা মাদার অ্যাস্ট্রোলজি যেটি, এটির যে সূত্র রচিত হয়েছে, বা অক্ষাংশ দ্রাঘিমাংশের নাম আপনারা শুনেছেন। চয়ন রায় মিউট করো। স্বর্গীয় নির্মল চন্দ্র লাহিড়ী, অর্থাৎ এনসি লাহিড়ী, এই বিশ্বের গণিত বিজ্ঞানী। উনি উনি অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেছেন, সেখান থেকে গ্রহের স্ফুট নির্ণয় করেছেন। সেই স্ফুটটি মেষ রাশিকে শূন্য ধরা হয়েছে।
তো মেষ রাশিতে ডিগ্রিতে যদি শূন্য ধরা হয়, তাহলে আমাদের মেষ রাশি গিয়ে 12 নম্বর কোনো রাশি নেই। অর্থাৎ মেষ হচ্ছে শূন্য, আর বৃষ হচ্ছে 1, মিথুন 2, কর্কট 3। এভাবে একটু একবার আমরা নাম্বার দেই, তারপরে আবার মুছে ফেলবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে 12 নেই, এখানে আছে শূন্য। যদি তাই হয় তাহলে এটি কিন্তু মেষ রাশি, এটি 1 হওয়ার কথা, এটি মেষ রাশির গৃহ, কিন্তু 1 হয়নি। এটি 0 ডিগ্রি দেখলে আমাদের বুঝতে হবে যে এটি মেষ রাশির গৃহ, অর্থাৎ গ্রহটি মেষে আছে, মেষে বসাতে হবে। তো আমরা যখন, যেহেতু আমাদের রাশিচক্র অঙ্কন করব, তাহলে আমাদের এই 0 কিন্তু জেনে রাখার বিশেষ প্রয়োজন এখানে রয়েছে। এভাবে যদি আপনারা নাম্বার করে থাকেন তাহলে আমরা এটি কিন্তু মুছে ফেলবো, বা লিখে রাখতে পারেন যে রাশির প্রথম রাশি মেষ, আর রাশি চক্রের প্রথম রাশি বৃষ। তারপরে ধারাবাহিকভাবে আপনারা বুঝে নিতে পারবেন। বেশি লেখা লাগবে না, বেশি পড়া লাগবে না, কিন্তু এই যে বললাম যে 318 180 ঘন্টার সময় একটু দেবেন, দেখবেন যে কখন জ্যোতিষ শিখে গেছেন আপনারাই ভাবতে পারবেন না। আবার এই গৃহটি অর্থাৎ মেষের গৃহটি হচ্ছে মঙ্গল, বৃশ্চিকের গৃহটি মঙ্গল। তাহলে আমরা ওই যে 9 সংখ্যা লিখেছি, এখানে যদি 9 লিখি, এখানে যদি 9 লিখি, তাহলে কিন্তু এই 9-এর নিচে যে মঙ্গল লিখেছি আমাদের মুখস্থ রাখতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটি 9 সংখ্যার গৃহ বা মঙ্গলের গৃহ। ঠিক তদনুরূপ এইটা 6, এইটা 6, এটি হচ্ছে বৃষ রাশির ঘর, এটি তুলা রাশির ঘর, অর্থাৎ শুক্রের ঘর। আমরা আগে শিখতেছি গ্রহের ঘর কোনটি। হাতে যেমন গ্রহের জায়গা কোনটি দেখলাম, সংখ্যা তত্ত্বে যেমন আমরা সংখ্যা অনুযায়ী গ্রহ জানলাম, ঠিক তদনুরূপ এখানেও কিন্তু সেই গ্রহের কোন গৃহ সেটি জানলাম। যেমন ধরুন আপনাদের অনেকেরই কিন্তু দুটো বাড়ি আছে, আছে না? অনেকে দুটো বাড়ি, কারো 3টা বাড়ি, কারো 1টি বাড়ি। তো এই গ্রহদেরও 9টি গ্রহের মধ্যে 5টি গ্রহের হচ্ছে 2টি করে গৃহ আছে, অর্থাৎ 10টি গৃহ। আর 2টি গ্রহের হচ্ছে 1টি করে গ্রহ। তাহলে এই 12টি গ্রহ, 7টি গ্রহের এই 12টি ঘর, আর 2টি গ্রহের কোনো গৃহ নেই। তো আমরা আসি সেখানে, নাম্বার বসাই, দেখেন আমরা কোন 2টি গ্রহের গৃহ নেই আমরা কিন্তু পেয়ে যাব। তো এইবার আমরা মিথুনে বসাবো 5, কন্যায় বসাবো 5। এটা হচ্ছে বুধের ঘর, গ্রহ বুধ। যখন আমরা কর্কট, এটি হচ্ছে 2, অর্থাৎ চন্দ্রের ঘর। সিংহ হচ্ছে রবির ঘর। রবি আর চন্দ্র 1টি করে গৃহ, কেন? সূর্য 1, চন্দ্র 1, অবশ্য বৃহস্পতিও 1, বুধও 1, কিন্তু তাদের 2টি করে গৃহ রয়েছে, বা মঙ্গলেরও 2টি করে গৃহ রয়েছে, শনিরও 2টি রয়েছে। যেমন আমরা এখানে ধনু রাশির ঘর এটা 3, এই মীন রাশির ঘর 3, অর্থাৎ 3-এ আপনারা বৃহস্পতি লিখেছেন, এই ঘরটি বৃহস্পতি, এই ঘরটিও বৃহস্পতি। তো এটির নাম হচ্ছে মীন, এটির নাম হচ্ছে ধনু। এইবার এটি মকর হচ্ছে 8, কুম্ভ হচ্ছে 8। তাহলে কোন সংখ্যা বাদ গেছে, কাদের কোনো ঘর নেই? রাহু কেতু। হ্যাঁ, আচ্ছা, শুনুন, বাদ গেছে। যে রাহু কেতুর কোনো গৃহ নেই। তাহলে প্ল্যানেটে আমাদের রাহু কেতুর নিজস্ব কোনো গৃহ নেই। এখানে আপনারা জেনে যাবেন যে রাহু কেতুর যেহেতু গৃহ নেই, সে কিন্তু যে গৃহে থাকবে সেই গৃহকে অলঙ্কৃত বা কলঙ্কিত যেটি খুশি সে করতে পারে। কেন করবে, কিভাবে করবে, এটি আপনারা মাত্র 10টি ক্লাস গেলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে রাহু তার গৃহ নেই, এখানে থেকে কি করছে, আর সে অন্য গৃহে থাকলে কি করছে, এটি আপনারা জেনে যাবেন। দিলীপ সূত্রধর মিউট করুন। তো যদি আমরা এটি জেনে থাকি, নাম্বার করে থাকি, তাহলে এবার আমরা মুছে ফেলি। যারা আনমিউট আছেন প্লিজ আনমিউট করুন। যে কথা বলবেন শুধুমাত্র সেই আনমিউট করে কথা বলবেন,
আর হচ্ছে যে বলবেন না একটু মিউট করে রাখবেন। তবে ভিডিও জুমা অন চৌধুরী। রাখার চেষ্টা করবেন, যদি আপনারা না বোঝেন আমি হয়তো আপনাদের দিকে তাকালে মনে হয় বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। নারায়ণ চক্রবর্তী মহোদয়, জুমা চৌধুরী প্লিজ মিউট করুন। তন্ময় মন্ডল সাথে মিউট করুন প্লিজ। যারা এবার আনমিউট আমরা হয়েছে আসবো। প্রত্যেকেই মিউট করে ফেলুন। এবার দেখুন আমরা আসবো কি, আমাদের তাহলে বলেছি যে মেষ রাশি হচ্ছে শূন্য। আমাদের আজকে ক্লাস শুরু হয়েছে কয়টায়? সকাল 7টা। আজ তারিখ কত? 25শে জুলাই 2025। আপনারা মনে হয় সবাই আমার একটি একটি করে পঞ্জিকা পেয়েছেন। আজকের তারিখে আপনারা পঞ্জিকার পেজটা একটু চলে যান, আমরা একটু দেখে আসি। আজকের ক্লাসটা তো যে শুরু হয়েছে যে তারিখে, সবাই সেখানে একটু চলে যান। পৃষ্ঠা নাম্বার যাবেন আপনারা 393 নাম্বার পৃষ্ঠা। 393 নাম্বার পৃষ্ঠার নিচের দিকে দেখুন, 8ই শ্রাবণ বাংলাদেশ মতে 10ই শ্রাবণ, ইংরেজি 25শে জুলাই, হিজরি 29 মহরম। অর্থাৎ আজ প্রথম ক্লাস হচ্ছে। এদিন হচ্ছে শ্রাবণ মাসের 8 তারিখ। বাংলাদেশে একটি তারিখ আছে, সেটি মতে 10 তারিখ। ইংরেজি মতে যে তারিখটি সেটি 25শে জুলাই। আর হিজরি যে তারিখটি সেটি হচ্ছে 29 মহরম। তো এই দিন আমাদের ক্লাস হচ্ছে কি বার? দেখুন পরের পৃষ্ঠায় 394 নাম্বার পৃষ্ঠায় আছে শুক্রবার। তারপরে যে অংশ লেখা আছে আপনারা পরে দেখবেন, কিন্তু শুক্রবার আমরা এই পর্যন্ত দেখব। তাহলে আমাদের ক্লাস শুরু হয়েছে 7টায়। আমাদের একটু জানতে হবে এই চক্রটি রাশি চক্রটি একটি বৃত্ত। যদি একটি বৃত্ত হয় তো আমরা জানি একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, তাই জানি না? বৃত্তটি ছোট হোক আর বড় হোক, সে 360 ডিগ্রি তার দূরত্ব। এটা আমরা জানি না? জানি, অনেকেই কিন্তু জানি। যদি জেনে থাকি তাহলে এই হরোস্কোপটির পাশে যদি আমরা বৃত্ত এঁকে দিই, তাহলে এই হরোস্কোপটি হচ্ছে 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রির মাঝখানে কিন্তু দাগ দিয়ে আপনাদের 12টি ঘর আঁকা হয়েছে। যেমন এই পঞ্জিকারই আপনারা একটু আগে চলে যান, হচ্ছে 383 নাম্বার পৃষ্ঠা, শ্রাবণ মাসের প্রথম দিন, 382। দেখুন এই যে রাশিচক্র দিয়ে বৃত্তটি করা রয়েছে, অর্থাৎ এই বৃত্ত যেটি আমরা বললাম যে একটি বৃত্ত 360 ডিগ্রি, এর মাঝখানেই কিন্তু দাগ দিয়ে যে ছকটি অঙ্কিত, আমরা সেই ছকটি কিন্তু অঙ্কন করেছি। তাহলে এই 12 ভাগে ভাগ করেছি, প্রতিটা ঘর হচ্ছে সমান, অর্থাৎ 30 ডিগ্রি। একটি হরোস্কোপে কি কি থাকে? তাহলে একটি ঘর হচ্ছে আমার 30 ডিগ্রি দূরত্ব। যেমন মেষ হচ্ছে 30 ডিগ্রি, বৃষ 30 ডিগ্রি, মিথুন 30 ডিগ্রি, কর্কট 30 ডিগ্রি, সিংহ 30 ডিগ্রি, কন্যা 30 ডিগ্রি, তুলা 30 ডিগ্রি, বৃশ্চিক 30 ডিগ্রি, ধনু 30 ডিগ্রি, মকর 30 ডিগ্রি, কুম্ভ 30 ডিগ্রি, আর মীন হচ্ছে 30 ডিগ্রি। এইবার 30 গুণ 12 দেখেন ওই 360 ডিগ্রি হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইবার যদি 12 হয়ে থাকে তাহলে আমাদের ক্লাস কখন শুরু হয়েছে, কোন লগ্নে শুরু হয়েছে? এক্ষেত্রে আপনাদের যেতে হবে 384 নাম্বার পৃষ্ঠা। সবাই একটু 384 নাম্বার পৃষ্ঠায় চলে যাবেন। যেহেতু 384 নাম্বার পৃষ্ঠায় প্রথম দেখুন লেখা আছে, একেবারে উপরের লাইন লেখা আছে, শ্রাবণ মাসের দৈনিক লগ্নারম্ভকাল 1432। অর্থাৎ 1432 সালের পঞ্জিকা আপনাদের কাছে রয়েছে। আর এটি শ্রাবণ মাস, শ্রাবণ মাসের
8 তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছে সকাল 7টায়। তো এই শ্রাবণ মাস, বিশেষ করে শ্রাবণ মাসের লগ্নারম্ভ কাল দেওয়া আছে, মানে লগ্ন যখন আরম্ভ হয়েছে সেই সময়টি দেওয়া রয়েছে। তাহলে 8 তারিখ, বাম পাশে দেখেন তারিখ 1 থেকে 31 পর্যন্ত রয়েছে, অর্থাৎ শ্রাবণ মাসটি 31 দিন। ভিতরে লেখাও আছে কিন্তু, যে তার পরের পেজে দেখেন 385 পৃষ্ঠা মাঝখানে ব্লক করে লেখা আছে শ্রাবণ মাস 31 দিন। ইংরেজি হচ্ছে 18 জুলাই থেকে 17ই আগস্ট। তো আমাদের ক্লাসটা 25শে আগস্ট হচ্ছে, অর্থাৎ এর ভিতরে হচ্ছে। 8 তারিখে আপনারা যদি ওই লগ্নারম্ভ কাল যদি যান, ওখানে কিন্তু তার পরের লাইন লেখা আছে, একটু দেখে নিন। বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড টাইমের ঘন্টা ও মিনিটে লিখিত। এটি বাংলাদেশ সময়ের যে প্রচলিত সময়, সেই সময় অনুযায়ী লিখিত রয়েছে। তাহলে 8 তারিখ একটু দেখুন, সিংহ লগ্ন শুরু হয়েছে 7টা 20 থেকে। লগ্নারম্ভ কাল যেহেতু, সিংহ লগ্ন 7টা 20 থেকে শুরু হয়েছে, একটু দেখে নিন। তাহলে আমাদের ক্লাস শুরু হয়েছে তো 7টায়, তাহলে 20 মিনিট আগে। তাহলে সে লগ্নটি কোথায়? নাকি অনেকের কাছে কঠিন মনে হচ্ছে নাকি? যদি কঠিন মনে হয়, তাহলে 8 তারিখের আগের লাইন দেখুন। 7 তারিখের ডান পাশে যদি একেবারে মাথায় চলে আসেন, 7 তারিখের ডান পাশের মাথায় ঠিক এভাবে দেখতে হবে যে 8 তারিখ 7টা 20 দিয়ে শুরু, তাহলে আমাদের ক্লাস 7টায় শুরু হয়েছে। তাহলে 7 তারিখ যদি আমরা এই মাথার অংশ দেখি, এখানে এখানে দেখুন উপরে কর্কট দেওয়া আছে। কর্কট কয়টা থেকে শুরু হয়েছে, টাইমটা একটু দেখে নিতে হবে আপনাদের। তো কর্কট লগ্ন শুরু হয়েছে হচ্ছে 7 তারিখ, শেষ ছাত্র গিয়ে 5টা 4 মিনিট থেকে। টাইমটা একটু আমরা বোর্ডে এক জায়গায় লিখবো, যে 5টা 4 মিনিটে শুরু হয়েছে। কোথায় লিখবো? এখানে লিখি 5টা 04 মিনিট ভোর, তখন শুরু হয়েছে কর্কট লগ্ন। এখান থেকে থাকবে হচ্ছে 7টা 20 পর্যন্ত। তাহলে 7টা 20 পর্যন্ত আমাদের টাইম কত? 7টা 20কে উপরে লিখি, এই 7টা 20 বিয়োগ করলে আমরা কত পাই? দেখুন, 4 আর কত হলে 6 হয়? 2। 4 এর কত 10 হয়? 6, 1, 1, 16, কি হলো? 1, আরে বাপরে, 6, 1 আর হচ্ছে 5 আর 2, 2 ঘন্টা 16 মিনিট হয় কিনা দেখুন। হয়। আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে লগ্নের স্ফুট নির্ণয় আমরা ওই যে বললাম, স্বর্গীয় নির্মল চন্দ্র লাহিড়ীর যে অক্ষাংশ দ্রাঘিমাংশ তিনি নির্ণয় করেছেন, তার নিয়ম অনুযায়ী আমরা লগ্নের ডিগ্রি নির্ণয় করব। যেটি এই যে এই বইটি, এটি নেই আপনাদের কাছে। তো আমরা কি করি, যখন লগ্ন নির্ণয় করি সেই পেজগুলো আমরা গ্রুপে দিয়ে দেই। সেই গ্রুপ অনুযায়ী আপনারা সেই পেজ দেখে দেখে লগ্নটা নির্ণয় করে থাকেন। ইতিপূর্বে তাই করা হয়েছে। তো সেটি আমরা প্রথম ক্লাসে অনেকটা চাপ মনে হয়ে যাবে। তাছাড়া পঞ্জিকা থেকে হরোস্কোপ দরকার। আমরা আজ পঞ্জিকা থেকে লগ্ন চক্র তৈরি করব বা হরোস্কোপ তৈরি করব। তো সাধারণত ধরা হয় যে একটি লগ্ন সমান 2 ঘন্টা প্লাস মাইনাস। ধরে নিন আমরা 2 ঘন্টা, আমরা 2 ঘন্টা 16 মিনিট ধরলাম না। যদি না ধরি, তাহলে 2 ঘন্টা যদি ধরি, একটি ঘর সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 2 ঘন্টা সমান 120 ডিগ্রি, মানে 120 মিনিট। 120 মিনিটকে 30 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 4 মিনিটে 1 ডিগ্রি। কষ্ট হলো বুঝতে? 2 ঘন্টা 16কে বাদ দিন, মাত্র 2 ঘন্টা ধরুন। ধরলে 2 ঘন্টা সমান 120 মিনিট। 120 মিনিট ভাগ 30, এই 120 ভাগ হচ্ছে 30, তাহলে
30, 4, 120, এই 4 মিনিট। 4 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি, 3 4 12, 120 মিনিট। তাহলে আমাদের ক্লাস যে 5টা 4 থেকে 7টা 20 পর্যন্ত যে শুরু হয়েছে, 7টায় গিয়ে শুরু হয়েছে, কত সময় পরে শুরু হয়েছে? আপনারা 5টা 4কে 5টা বানায় দেন, মানে আমরা সমান সমান বানাই দিই, 5টা আর 7টা, আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। মানে 5টায় শুরু হয়েছে আর এদিকে 7টা পর্যন্ত লগ্ন। কর্কট লগ্ন 5টায় শুরু হয়েছে, ধরে নিন 7টা পর্যন্ত আছে। তাহলে এই 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যদি লগ্ন শুরু হয়, তাহলে 7টায় আমরা যাব 2 ঘন্টা। তাহলে কি হবে? লগ্ন পার হয়ে যাবে না? যাবে? হ্যাঁ স্যার। যাবে। এটি বুঝতে কষ্ট হয়েছে নাকি আপনাদের? দেখি, বলুন তো কেউ একটু। স্যার একটু কষ্ট হয়েছে আমার স্যার। একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কষ্ট হচ্ছে। আমাদের লগ্নটা আমরা নির্ণয় করব। 7টা 20 মিনিট পর্যন্ত কিন্তু আমাদের এই কর্কট লগ্ন ছিল, সিংহ লগ্ন 7টা 20-তে শুরু হয়েছে। তাহলে 20 মিনিট মানে 4 মিনিটে 1 ডিগ্রি। তাহলে 20, আমরা এই দিক থেকে যাই, আমরা হচ্ছে 20 মিনিট। তাহলে 4 5 20, আমরা এই অংশ পর্যন্ত গেলে আমরা 25-এ কিন্তু 25 ডিগ্রিতে আমরা লগ্ন পাই, যদি 2 ঘন্টা ধরি। এটি হচ্ছে আগে আপনাদের এক্সাক্ট লগ্ন বের করা কিন্তু ওই অ্যাফিমেরিস থেকেই শিখতে হবে। যদিও আমরা বর্তমান যুগে অ্যাফিমেরিসের দ্বারস্থ হই না, কারণ প্রত্যেকের কাছে মোবাইলের সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার দিয়েই মানুষ হরোস্কোপ তৈরি করে বর্তমান সময়ে। কিন্তু আমরা এটি শিখব, অবশ্যই শিখব। কিন্তু আমরা প্রথম ক্লাসে বেশি চাপ না নিয়ে আমরা কি করতে চাচ্ছি, যে লগ্নটা আমরা 7টা 20 মিনিটের জায়গাটুকু বাদ দিই। যদি বাদ দিই, তাহলে আমরা লগ্নটাকে কোথায় নিব? 4 5 20, 5 ডিগ্রি বাদে আমরা যদি 25 ডিগ্রিতে লগ্ন লিখি, যে লগ্ন কর্কটে লিখব এই 25 ডিগ্রি, মিনিট হয়তো 0 মিনিট। তো লগ্নটা কর্কটের মধ্যে আছে না? 7টা 20 বাজলে তখন সিংহে যাবে। তো 7টা 20-র আগে 7টায় আমরা ক্লাস শুরু করেছি, তাহলে কর্কটের মধ্যে রয়েছে না? নীরজ স্যার, যদি একটু সংক্ষিপ্ত করে দেন এনাদের বুঝতে, স্যার, এনাদের মনে তাদের হয় কষ্ট লাগছে, আপনি একটু দেখেন বুঝতে তো। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে যে রেসপন্স নাই। আসলে আমরা সাধারণত একটা রাশিচক্রের প্রথমে কোনো জাতকের লগ্ন এবং রাশি নির্ণয় করি। তার জন্য এই দ্বাদশ রাশির পরিভ্রমণকালে সূর্যের যে রশ্মি কোথায় পড়েছে সেটা নির্ণয় করতে হয়, সেটি লগ্নস্ফুট। সেটি স্যার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যখনই আমরা দিবারাত্রি, যেহেতু আমরা জানি 24 ঘন্টা দিন, 24 ঘন্টাকে যদি 12 ভাগে ভাগ করা হয় তাহলে প্রতি একক হচ্ছে 2 ঘন্টা। আর এই সূর্য প্রতিদিন এই রাশিচক্রটা, সূর্যের রশ্মি রাশিচক্রটা 24 ঘন্টা একবার প্রদক্ষিণ করে। সেই ক্ষেত্রে প্রতিটা গৃহে সূর্য রশ্মি 2 ঘন্টা করে থাকে। আর ওই 2 ঘন্টাটাকে আমরা লগ্নমান ধরি। তো আর স্যার যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে, আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন আমাদের লগ্নটা কর্কট লগ্নে ছিল, কিন্তু এই মুহূর্তে লগ্ন অতিক্রম করে, কর্কট লগ্ন অতিক্রম করে চলে আসছে সিংহ লগ্নে। কারণ সে সেখানে তার 2 ঘন্টা সময়, সূর্যোদয়ের পরে 2 ঘন্টা সময় সে ওইখানে অতিবাহিত করে ফেলেছে। বিষয়টা এখানে বুঝতে হবে যে প্রতিটা গৃহে 2 ঘন্টা করে সূর্যরশ্মি থাকে। সেখান থেকে আমরা যখন ক্লাস শুরু করেছি সেই সময় কর্কট লগ্নে ছিল, কিন্তু আমাদের আলোচনা যখন প্রচুরভাবে শুরু হয় তখন ততক্ষণে কর্কট লগ্ন শেষ করে সে কর্কট লগ্নে সে তার 30 ডিগ্রি সমাপ্ত করে সে আবার সিংহ লগ্নে ঢুকে পড়েছে। এটা হ্যাঁ, হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, দেখেন, আমাদের নীরজ স্যার যিনি বললেন তিনি হচ্ছে
8 তারিখে ওই যে 7টা 20 মিনিটে হচ্ছে সিংহ লগ্ন শুরু। তো এখন 7টা 32 বাজে। তো 7টা 24 মিনিট পর্যন্ত কর্কট লগ্ন ছিল। আমাদের যখন শুরু হয়েছে তখন কর্কট লগ্নে ক্লাস শুরু হয়েছে। এবার 7টা 24-এর পর এখন বাজে 32, অর্থাৎ এখন লগ্ন আমরা সিংহে নিয়ে যাব। তো সিংহে নিব নাকি আমরা শুরু হয়েছে যখন সেখানে রাখবো, এটি একটি বিষয়। আমরা রাখতেই পারি এক জায়গায়, তারপরে আমরা এমনি বুঝে যাব যে লগ্ন টাইম অনুযায়ী কোথায় নিব। তো আমরা কর্কটে দিয়ে শুরু হয়েছে, আমরা কর্কটে রাখি। বা আপনারা যদি বলেন যে না, সিংহে যেহেতু এখন আলোচনার সময় সিংহে চলে গেছে, তাহলে আমরা সিংহে বসবো। আমাদের আগে বিষয়টা বোঝার দরকার। সময়ের সঙ্গে সঙ্গে 30 ডিগ্রি যখনই অতিক্রম করছে তখন সে একটি গৃহ থেকে আর এক গৃহে আসছে। দেখুন, ওই চারটির নিচে 384 পৃষ্ঠার নিচেই কিন্তু লেখা আছে, যখন 31 তারিখ শেষ হয়েছে তখন বিশেষ দ্রষ্টব্যের মধ্যে দেওয়া আছে, লগ্নভুক্তি ও লগ্নারম্ভকাল অনুপাত প্রয়োগে প্রস্তুত হওয়ায় কোনো কোনো স্থলে 2-1 মিনিটের পার্থক্য হইতে পারে। তো ওই যে পার্থক্য হইতে পারে, এই 2-1 মিনিট কেন, আমাদের হাফ মিনিট বা 10 সেকেন্ডের জন্য কিন্তু লগ্ন, 1 সেকেন্ডের জন্য লগ্ন একটি গৃহ থেকে আরেকটি গৃহে যেতে পারে। অর্থাৎ লগ্নের হিসাব বা প্রতিটা গ্রহের হিসাব সেকেন্ডে আমাদের শিখতে হবে। তো আমরা আজকে পরিচিত হচ্ছি হরস্কোপের সঙ্গে। ওটি একটি ক্লাসে আপনাদের যখন নোট দিয়ে দিব তখন দেখবেন আমরা ঠিক স্পুট নির্ণয় করে একেবারে সঠিক জায়গায় গিয়ে আমরা নক করব। তো আমরা লগ্ন কর্কটে বসালাম, ক্লাস যখন শুরু হয়েছে তখন কর্কটে বসালাম। এবার দেখুন ওই 8 তারিখের ওইখানে চলে যান। এটা যাবেন হচ্ছে 394 পৃষ্ঠা, যেখানে আপনার 8ই শ্রাবণ অর্থাৎ 25শে জুলাই শুরু হয়ে শুক্রবার যেখানে শুরু হয়েছে। এখানে দেখুন কেন আমরা এই মেষ রাশির ঘরকে শূন্য ধরেছি, এটি কিন্তু আমরা এখন বুঝবো কেন শূন্য ধরলাম। দেখুন, এখানে দেখুন র দিয়ে লেখা আছে বাম পাশে বক্সের ভিতর, বাম পাশে বক্সের ভিতর দেখবেন এখানে বাম পাশের বক্স দেখেন র। র মানে আপনারা ওই এক সংখ্যা যে রবি লিখেছেন, হাতে অনামিকার গোড়ায় যে রবি লিখেছেন, র মানে হচ্ছে রবি। তারপরে চং আছে, চং মানে চন্দ্র লিখেছেন 2 নাম্বারকে, এই হাতে আবার 2 নাম্বার এখানে লিখেছেন, এই চং মানে হচ্ছে চন্দ্র। তারপরে লেখা আছে মং মানে মঙ্গল, মঙ্গল আপনার 9 নাম্বারে লিখেছেন, এখানে 9 নাম্বার মেষ লিখেছিলেন, বৃশ্চিকে কিন্তু 9 নাম্বার লিখেছিলেন। দেখুন এবার র আছে 3 7 33 57, একটু দেখে নিন। 3 7 33 57 মানে 3 হচ্ছে রাশি, পরেরটা হচ্ছে 7 হচ্ছে ডিগ্রি, 33 হচ্ছে মিনিট, আর 57 হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমরা সেকেন্ডও কিন্তু হিসাব করব। এই জন্য আমরা লগ্নে সময় নষ্ট করছি না, আমরা এটি তো বের করা শিখবই, প্রথম 10 ক্লাসের মধ্যেই আশা করি হবে। তো তাহলে কি হচ্ছে, রবি 3 ডিগ্রি, ওই সরি 3 রাশি, এইবার 7 ডিগ্রি 33 মিনিট 57 সেকেন্ডে ব্র্যাকেটে 8 লেখা রয়েছে। তাহলে 8 কি? 8 হচ্ছে নক্ষত্র। এই 12টি রাশির মধ্যে শনি। 9টি গ্রহ থাকবে। 9টি গ্রহ কিন্তু আমরা প্রথমেই বলেছি যে রবি, চন্দ্র, বৃহস্পতি, রাহু, বুধ, শুক্র, কেতু, শনি এবং মঙ্গল, সঙ্গে ইউরেনাস নেপচুনও থাকবে। এর সঙ্গে এই রাশিচক্রে 27টি নক্ষত্রও থাকবে। একটি নক্ষত্র সমান 13 ডিগ্রি 20 মিনিট, আপনারা লিখে নিতে পারেন, একটি নক্ষত্র সমান 13 ডিগ্রি 20 মিনিট। তার মধ্যে ওই 8 নাম্বার নক্ষত্রটি এখানে রয়েছে, অর্থাৎ রবির সঙ্গে 8 নাম্বার নক্ষত্র তার গৃহে বসে আছে।
স্যার বিষয়টা আরেকটু যদি বলে দেন ভালো হবে। আপনারা ওই পঞ্জিকার যে বক্সে তো দেখেছেন রবি 3-7 মানে 3 রাশি 7 ডিগ্রি 33 মিনিট 57 সেকেন্ড, ব্র্যাকেটে দেওয়া আছে আপনার 8। এই যে 8 আছে হচ্ছে 8 নম্বর নক্ষত্র। এইবার আমাদের একটু এখানে বুঝতে হবে, জয়ন্ত স্যার আপনি একটু প্রস্তুতি নেন, জে কে দেব স্যার। যেমন এই রাশিচক্রে আমি কিন্তু বলেছি যে 9টি গ্রহ থাকবে, 27টি নক্ষত্র থাকবে। একটি নক্ষত্র সমান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট এই নক্ষত্রগুলো ঘুরে ঘুরে থাকবে। তাহলে একটি ঘর সমান 30 ডিগ্রি, একটি নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি। তাহলে এখানে কয়টি নক্ষত্র থাকবে? মেষ দিয়ে শুরু হবে। তাহলে প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র থাকবে 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী নক্ষত্র থাকবে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে তারপরে 30 ডিগ্রি পুরাতে গেলে দেখবেন আর 3 ডিগ্রি 20 মিনিট থাকে, সেটি কৃত্তিকা নক্ষত্র। মানে কেমন? এই যে 13-20, 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, আর হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট সমান 30 ডিগ্রি। দেখেন 3 20 60 মানে শূন্য, 3 3 6 3 9, কি হলো 13 13 26 আর 29 30, হ্যাঁ এই এই 30 ডিগ্রি অর্থাৎ একটি গৃহ শেষ। এভাবে এই রাশিচক্রে 27টি নক্ষত্র কিন্তু ঘূর্ণায়মান ভাবে আছে। কিন্তু ওই যে 8 নাম্বার মানে কোথায় গিয়ে পড়ছে, এটি আপনাদের হিসাব করতে হবে যে 8 কেন ওখানে ব্র্যাকেটে দেওয়া। তো নক্ষত্র 27টি আপনার নাম জানেন, না জানলে জেনে নেবেন। যে পঞ্জিকা দেওয়া হয়েছে আপনাদের কাছে, ওই পঞ্জিকার জ্যোতিষ বচন, জ্যোতিষ বচনার্থের মধ্যে আপনাদের দেখে নিতে হবে যে নক্ষত্রের নাম এই পঞ্জিকার ভিতরেই রয়েছে। কত নম্বর পৃষ্ঠা? নক্ষত্র স্যার 176 বা 75 মনে হয়। 176, 75, 170, 161 স্যার। 161, ধন্যবাদ। কই চলে যান 161। 162, 161, 161তে কই কৃষ্ণপক্ষের তিথি শুক্লপক্ষের তিথি কই? 161 থেকে স্যার জ্যোতিষ প্রচনার্থ। হ্যাঁ এখানে তো শুরু, কিন্তু নক্ষত্র 162 নম্বর পৃষ্ঠায় দেখেন, 162 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি দেখেন নক্ষত্র 27টি। এই যে নক্ষত্র 27টি, এই 27টি নক্ষত্রের নাম, অধিপতি গ্রহ, তাদের ডিগ্রি, এটি মুখস্থ করতে হবে। যেগুলো মুখস্থ করতে হবে নোট দিব, আপনারা একটু লিখে নিন। 27টা নক্ষত্রের নাম এবং তাদের ডিগ্রি মিনিট, কে কত ডিগ্রি নিয়ে থাকে, এটি আমাদের মুখস্থ করতে হবে। যদি আপনারা এখন লিখে নিতে চান তাহলে লিখে নিতে পারেন, অথবা আপনাদের নোট দিয়ে দেওয়া হবে, এই গ্রুপেই নোট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা লিখে নিতে পারবেন। এখানে দেখুন সিরিয়াল অনুযায়ী রয়েছে: 1 অশ্বিনী, 2 ভরণী, 3 কৃত্তিকা, 4 রোহিণী, 5 মৃগশিরা, 6 আদ্রা, 7 পুনর্বসু। এভাবে 27টি নক্ষত্র দেখেন নাম কিন্তু দেওয়া রয়েছে। তো কথা হচ্ছে 8 নম্বরে যে দেখুন আপনার ওই পুষ্যা নক্ষত্র 8, কিন্তু আমরা জানি না যে পুষ্যা নক্ষত্র কত ডিগ্রি থেকে শুরু হয়েছে, এটি আমরা জানি না। নক্ষত্রের দূরত্ব 13 ডিগ্রি 20 মিনিট। তো পুষ্যা নক্ষত্র কোন রাশিতে পড়ে? 13 ডিগ্রি 20 মিনিট 8 নম্বর নক্ষত্র। যদি আমরা বলি 7 পর্যন্ত অপেক্ষা মানে অতিক্রম করছে, 13 ডিগ্রি 20 গুণ 7 যদি দেন, সেটি যত ডিগ্রি যাচ্ছে তারপরে গিয়ে পড়বে। জেকে দেব স্যার একটু এই নক্ষত্র বিষয়ে একটু সংক্ষেপে একটু বুঝায় দেন, হ্যাঁ না স্যার। হলে ওই পেজটা কি গ্রুপে এখনই দিয়ে দেবো, নক্ষত্রের ডিগ্রির পেজটা?
স্যার দিয়ে দিতে পারেন স্যার। আচ্ছা, আপনারা স্যার এই পর্যন্ত যা বুঝিয়েছেন সে জায়গায় আপনারা কোন জায়গায় আপনাদের খটকা লেগেছে যদি কেউ বলতেন। আর আমি, কেউ কিছু বলবেন? কোন জায়গাটা আপনার আমি বুঝতে একটু পারেন? আসলে হ্যাঁ, জানতে চাচ্ছি। যেমন ধরুন আপনি ভিডিও অন এই যে করুন, 13 ডিগ্রি ভিডিও অন করে কথা বলুন। স্যার, এই যে 13 ডিগ্রি 20 মিনিট করে যে প্রতিটি নক্ষত্রের অবস্থান, তাহলে হ্যাঁ, 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, এরপরে যে 3 ডিগ্রি 20 মিনিট, আমি কি ধরে নিব যে যে তৃতীয় যে নক্ষত্র, সেটা 3 ডিগ্রি 20 মিনিট প্রথম ঘোড়া কাটিয়ে পরের ঘরে গিয়ে শুধুমাত্র 10 ডিগ্রি অতিক্রম করবে, এরকম? হ্যাঁ, এরকম, রাইট। আচ্ছা, আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন, আহ, এই যে রাশিচক্রটি স্যার অঙ্কন করেছেন, আপনারা সবাই আপনার খাতায় অঙ্কন করেছেন রাশিচক্র সবার তো, মানে যদি একদম যারা প্রথম আজকে যদি সে ক্লাস করছেন তারা হয়তো সেটা নাও জানতে পারেন, এরকম কেউ কি আছেন? কিভাবে রাশিচক্রটি অঙ্কন করা হয় সেটা জানেন না, এরকম কেউ আছেন? জানি না স্যার। আমিও জানি না। না, আমিও জানেন না? জানি না। আচ্ছা, তাইলে আবার বলে দিলে শুনতে। হ্যাঁ, রাশিচক্রটা অঙ্কন করাটা খুব বেশি একটা জটিল কোনো কিছু না। আপনার স্যার আপনারা যে এঁকেছি আপনারা দেখেন, আপনার হচ্ছে প্রথমে যে লম্বালম্বি দুটা উপর থেকে নিচে দুটো রেখা অঙ্কন করা হয়েছে, তারপরে হচ্ছে আপনার আর আর এইভাবে দুটো রেখা অঙ্কন করেছে, আপনারা ওইভাবে খাতায় রেখাটা অঙ্কন করুন। দেখেন আপনাদের গ্রুপে চলে গেছে নক্ষত্রের ডিগ্রি অনুযায়ী একটি চার্ট। কোন নক্ষত্র কোন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত থাকবে এটি দেখেন আপনাদের গ্রুপে চলে গেছে। হ্যাঁ, দেখে দেখছি আমি কি আপনি। ইয়েটা, এই কি বলে স্যার, হরোস্কোপ অঙ্কনটা একটু দেখিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখে দেন, দেখে দেন। হুম। একটু লক্ষ্য করবেন আপনারা, প্রথমে হচ্ছে এরকম দুটো রেখা আঁকুন। সবাই একদম খাতা কলম নিয়ে রেখাটা অঙ্কন করে নিন। এরকম দুটো রেখা আঁকুন, তারপর হচ্ছে এইভাবে দুটো রেখা আঁকুন। তারপরে এই রেখাগুলোকে এইভাবে মিডলে খণ্ডিত করে দিন। এই কৌণিক ভাবে খণ্ডিত করে দিন। আপনারা কি সবাই এঁকেছেন? হ্যাঁ, এঁকেছি। হ্যাঁ। আচ্ছা, তাইলে এবার হচ্ছে আপনারা রাশিচক্রটা পেয়ে গেছেন। স্যার বলেছে হচ্ছে 360 ডিগ্রি রাশিচক্র, অর্থাৎ রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্র মহাকাশে যে এরিয়া থেকে আপনার মানে ঘুরে, যেমন পৃথিবী ঘুরে এক বছরে, এভাবে অন্যান্য গ্রহ 9টা গ্রহ যে জায়গাটা দিয়ে ঘুরে মহাকাশে, সেই জায়গাটাকেই আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে আপনার রাশিচক্র হিসেবে বিবেচনা করা হয়, এবং সেটা নিয়ে গবেষণা, সেটির উপরে ভিত্তি করে এই সমস্ত বিচার আচার। তো এটা হচ্ছে ক্রান্তীয় রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর এবং 8 ডিগ্রি দক্ষিণ, 16 ডিগ্রি চৌড়া, মোট হচ্ছে 360 ডিগ্রি এই রাশিচক্রের অবস্থান। তো এই 360 ডিগ্রি রাশিচক্রের অবস্থানের ব্যাপারটি স্যার আপনাদেরকে বলেছে যে রাশিচক্রটি হচ্ছে বৃত্তাকার, আর যে কোনো বৃত্তের আপনার মান হচ্ছে 360 ডিগ্রি। আর আমাদের ভারতবর্ষে যে জ্যোতিষীরা আছেন তারা সেই রাশিচক্র 360 ডিগ্রি রাশিচক্রটা এইভাবেই নির্ধারণ করেছেন, এবং এই রাশিচক্রটার উপরেই সমস্ত বিচার। তো এই রাশিচক্রের হচ্ছে আমরা এখানে 360 ডিগ্রিতে 12টা রাশি পেলাম। তো 12টা রাশি হচ্ছে, প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো প্রথম রাশিটি যদি মেষ রাশি হয়, দ্বিতীয় রাশিটি মানে যেখানে স্যারে লিখে রেখেছেন 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, এটা মেষ রাশি। আর এইভাবে স্যার 12টি রাশির কথা বলেছেন। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, মানে বামাবর্তে হাতের বাম দিকে আপনারা যারা স্যারের বোর্ডের দিকে তাকাবেন,
আপনারা যারা আপনার ল্যাপটপ বা মোবাইলের পেছনে বসে আছেন, তারা লক্ষ্য করুন আপনাদের হাতের বাম দিকে 13 ডিগ্রি পরে হাতের বাম দিকে যে ঘরটি আছে সেটা হচ্ছে বৃষ রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে হচ্ছে সিংহ, তারপরে কন্যা, তারপরে হচ্ছে তুলা, তারপরে হচ্ছে বৃশ্চিক, তারপরে ধনু, তারপরে মকর, তারপরে হচ্ছে কুম্ভ, তারপরে হচ্ছে মীন। এই হচ্ছে 12টি রাশি। এই পর্যন্ত বুঝতে পারছেন তো? সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন তো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এবার আসছে আপনার নক্ষত্র। নক্ষত্র হচ্ছে এখানে মেষ রাশিতে 3টি নক্ষত্র আছে। এইভাবে 12টি রাশিতে প্রত্যেকটা রাশিতে 3টি করে নক্ষত্র আছে, কিন্তু প্রত্যেক রাশিতেই 3টি করে যে নক্ষত্র আছে তাদের নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তো 12 রাশিতে যদি আপনার 3টি করে নক্ষত্র থাকে তাহলে 3 × 36টি নক্ষত্র হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নক্ষত্র হচ্ছে 27টি। তো 27টি হওয়ার কারণে সেটিকে সমহারে বন্টন করা হয়েছে, অর্থাৎ 30 ডিগ্রিতে 3টি করে নক্ষত্র থাকে। তো এই মেষ রাশি হচ্ছে 30 ডিগ্রি। তো মেষ রাশিতে প্রথম 13 ডিগ্রি 20 মিনিট একটি নক্ষত্র, সেটা হচ্ছে অশ্বিনী। দ্বিতীয় 13 ডিগ্রি 20 মিনিট একটি নক্ষত্র, সেটি হচ্ছে বরণী। তাহলে আমরা 13 ডিগ্রি এবং 13 ডিগ্রি 26 ডিগ্রি 40 মিনিট পেলাম। 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে আপনার 30 ডিগ্রি পূর্ণ হতে আরো লাগে 3 ডিগ্রি 20 মিনিট, তাহলে সেটা 30 ডিগ্রি পূর্ণ হয়। এখানে ওই 3 ডিগ্রি 20 মিনিটে কৃত্তিকা নক্ষত্রের অবস্থান। কিন্তু যেহেতু প্রত্যেকটি নক্ষত্রের মান সমান, মানে হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে আমরা যেহেতু মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 3 ডিগ্রি 20 মিনিট পেয়েছি এখানে, কারণ এখানে তো ওই রাশির মান ফুরিয়ে গেল। তো বাকি রইল আরো 10 ডিগ্রি। সেই 10 ডিগ্রি আপনার কৃত্তিকা নক্ষত্রের অবস্থান হবে বৃষ রাশিতে। এইভাবে ধারাবাহিকভাবে 27টি নক্ষত্রকে আমরা স্থাপন করব। এটা পরবর্তীতে আপনার নোট আকারও পাবেন, বা পরবর্তীতে নক্ষত্রের যে ক্লাস আছে সেখানে আপনাদেরকে আরো বিশদভাবে বুঝিয়ে দেওয়া হবে। আজকে এই যে প্রাথমিক যে অবস্থানটা সেটা আপনারা বুঝতে পারছেন কিনা? জি আচ্ছা, স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে গ্রহের অবস্থান স্যার বলেছেন, এখানে আপনারা একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন। চন্দ্র হচ্ছে এখানে, স্যার নাম্বার দিয়ে দিয়েছিলেন আগে আপনারা দেখেছেন, আর রবি এখানে। একটু লক্ষ্য করে দেখবেন চন্দ্রের উপরের দিক থেকে ধারাবাহিকভাবে বুধ, শুক্র, মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে শনি আছে। আবার রবির নিচের দিক থেকে একই রকম গ্রহের অবস্থান আছে। যদি আপনারা গ্রহের এই অবস্থানগত সৌন্দর্যটি আপনারা খেয়াল করেন, তাহলে এই বিষয়টি আপনাদের মুখস্থ করতে হবে না, অনায়াসে আপনাদের হৃদয়ে আপনার গেঁথে যাবে। দেখুন, আমি একটু ফাঁকে আর একটু কথা বলি। আপনারা এভাবে দু তিনটি ছক একটু এঁকে নিন। দু তিনটি ছক খাতায় বাম পাশের পেজে এঁকে নিন। এঁকে নিলে দেখেন আপনাদের আরেকটি পেজ পাঠানো হয়েছে। দেখেন যে 27টি নক্ষত্র কিভাবে কত ডিগ্রিতে অঙ্কিত আছে, দেখেন গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে ছকে কি। তো এভাবেই কিন্তু অঙ্কিত করে রাখলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে। একটু দেখে নিন। সঙ্গে সঙ্গে আমরা যাব কোন দিকে? আমরা কিন্তু ইতিপূর্বে দেখে আসিনি এখনো। একটি ছকে লিখতে হবে যে আমাদের ঘরটা কোন, যেটি আমাদের জেকে দেব স্যার বললেন যে আমরা জানি সবার উপরে মেষ রাশি। তো আমরা যদি এটি মেষ জানি, এটিও একটু লিখে নিতে হবে। এটি বৃষ, এটি মিথুন, এটি হচ্ছে কর্কট, এটি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে 12টা রাশি। এভাবে একটু লিখে নিবেন। তাহলে 12টা রাশির ঘর আমরা জেনে গেলাম। যদি জেনে যাই তাহলে ওইখানে যে লগ্ন কর্কট, ওই দেখেন লগ্ন কর্কটে আমরা কিন্তু লং বসিয়েছি।
অর্থাৎ লগ্ন লিখেছি। একটু আসেন, আপনারা আজ ক্লাসেই কিন্তু বুঝে যাবেন, এই ক্লাসেই আপনারা বুঝে যাবেন যে আসলে আমাদের এই ছক এমন কোনো কঠিন কিছু নয়। আপনারা আবার যে আমরা চলে জিনিসটি যাব। বুঝবেন না সেটা একটু স্যারকে বলবেন, তাহলে আপনারা এবার আমরা কিন্তু আবার সেই 25শে সমস্যা জুলাই থেকে ওই বেরিয়ে আসতে পেজে পারবেন। চলে যাব, পঞ্জিকার, সেটি হচ্ছে 394 নাম্বার পৃষ্ঠায়। মেষ থেকে মিন পর্যন্ত যদি লিখে থেকে থাকেন তাহলে এটি আবার মুছে ফেলি, বা এটাও ছবি তুলে আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন চলে গেছে। সবসময় আমাদের মনে রাখতে হবে যে গ্রুপটি কিন্তু জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য, জ্যোতিষশাস্ত্রের এই শিক্ষা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে কারো ব্যক্তিগত যে কথাগুলো, যেগুলো গ্রুপে মানে বেমানান লাগে, এই রকম কথাবার্তা আমরা লিখব না। শিক্ষণীয় কথা যার কাছে যেটি আছে সেটি লিখলে সেটি আমি সাদরে গ্রহণ করব। আমি উদ্বোধনী ক্লাসে বলেছিলাম, আমি স্যার নই, আমি আপনাদের সঙ্গে বন্ধুর মতো, সহপাঠীর মতো আপনাদের সঙ্গে থেকে আমিও কিন্তু আপনাদের কাছ থেকে এই জ্যোতিষশাস্ত্র শিখব। ঠিক তদনুরূপ কখনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা এটি লিখেছি যে আমরা রাশির ঘর লিখেছি। তাহলে এবার 300 কত নম্বর পৃষ্ঠা বললাম, ওখানে চলে যান, 394 পৃষ্ঠা। এবার প্রথম তো আপনারা নাম্বার করেছিলেন যে মেষকে 0 0 ধরেছিলেন, বৃষকে 1, মিথুনকে 2, এভাবে তো আপনারা নাম্বার করেছিলেন। সেই অনুযায়ী দেখুন রবি আছে 3, মানে 3 রাশি। প্রথমটা 3 রাশি, তারপরে আছে পরের টাইমটা ডিগ্রি, তারপরেরটা হচ্ছে মিনিট, তারপরেরটা সেকেন্ড। তাহলে 3 রাশি, 7 ডিগ্রি, 33 মিনিট 57 সেকেন্ড, 8 নাম্বার নক্ষত্র। তাহলে আমাদের লিখতে হবে 3 রাশি 3 নাম্বার ঘর কোনটা? এটা বৃষ হচ্ছে 1, মিথুন হচ্ছে 2, নাম্বারটা আবার একটু দিয়ে রাখি, এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 11, আর এই হচ্ছে 0। এই নাম্বারটা দেওয়া থাকলো। এবার আমি অন্য কালি ব্যবহার করছি। আপনার রবি দেখেন 3 নাম্বার, তাহলে 3 নাম্বার কি রবি এই ঘরে বসবে? 3 নাম্বার যদি রাশি হয় তাহলে রবি এখানে বসবে না? এই হচ্ছে রবি, এ আছে 8 নাম্বার নক্ষত্রে। এই যে 8 নাম্বার নক্ষত্রে আমরা ডিগ্রি মিনিট পঞ্জিকার থেকেই নিয়ে নেব। এইখানেও কিন্তু কিছু কথা রয়েছে। দেখুন, লগ্নারম্ভ কাল যেমন রয়েছে সময় অনুযায়ী, আপনারা আগের যে পৃষ্ঠায় দেখে আসছেন 384 নাম্বার পৃষ্ঠায়, যে শ্রাবণ মাসের দৈনিক লগ্নারম্ভ কাল। তাহলে এই ডিগ্রি মিনিটটা কোন সময়ে দেওয়া রয়েছে? পঞ্জিকার যাবতীয় লিখিত সময়, এটি মনে রাখতে হবে, একটু নোট করে নিন। সূর্যোদয় কালীন গ্রহ স্ফুট দেওয়া থাকে। সূর্যোদয় হচ্ছে পঞ্জিকার সূর্যোদয়। আপনারা যেটি গুগলে পাবেন সানরাইজ সানসেট, এই সূর্যোদয় নয়, এটি হচ্ছে পঞ্জিকার সূর্যোদয়। তাহলে এই 8 তারিখে সূর্যোদয় কখন হয়েছে? অর্থাৎ 25শে জুলাই সূর্যোদয় হয়েছে। দেখেন 2 নাম্বার লাইনে আছে ঘন্টা। প্রথমে 8ই শ্রাবণ, বাংলাদেশ মতে 10ই শ্রাবণ, ইংরেজি 25শে জুলাই, হিজরি 29 মহরম। তারপরের লাইন দেওয়া আছে দেখেন কর্কট দম, মানে দণ্ড 1, 21, 15 গতে উদয়, মানে এটা দণ্ডে। আমরা দণ্ড আগে শিখলে কঠিন হয়ে যাবে। তাহলে এক কত দণ্ড নম্বর পেজ একুশ স্যার মিনিট একটু বললে ভালো হতো, কত নম্বর পেজে? 393 নাম্বার পৃষ্ঠায়, 393 নাম্বার পৃষ্ঠার গোড়ায় একেবারে নিচে। তো এখানে 25শে জুলাই যে তারিখটা, ওখানে আছে কর্কট দণ্ড 1, দণ্ড 21 মিনিট 15 পল, গতে হচ্ছে উদয়, এটা সূর্যোদয়।
তার নিচে আছে দেখেন ঘন্টা, ইংরেজি ঘন্টা 5টা 35 মিনিট 3 সেকেন্ড গতে সূর্যোদয়। তাহলে সূর্য উঠেছে হচ্ছে এই দিনে 5টা 35 মিনিট 3 সেকেন্ডে, সূর্য উদিত হয়েছে। এই সময়ের স্পুট দেওয়া রয়েছে কিন্তু রবি পরের পৃষ্ঠায়, অর্থাৎ 394 পৃষ্ঠায়। রবি 3 রাশি 7 ডিগ্রি 33 মিনিট 57 সেকেন্ড, এটি ছিল হচ্ছে সকাল 5টা 35 মিনিট 3 সেকেন্ডে। তাহলে এখন তো বাজে 7টা 58, মানে 8টা। তাহলে এর গতি তো এগিয়েছে। গতি যেটা এগিয়েছে, গ্রহের গতি কিন্তু আমরা ধারাবাহিকভাবে শিখবো, একবারে হলে আপনাদের চাপ হয়ে যাবে। তো আমরা রবি বসালাম এখানে 8 নম্বর নক্ষত্রে, একটু বসিয়ে যান, তারপরে দেখেন আপনারা শিখে ফেলবেন। চন্দ্র দেওয়া আছে দেখেন 3 রাশি 9 ডিগ্রি 43 মিনিট 34 সেকেন্ড 8 নম্বর নক্ষত্রে। তাহলে 3 নম্বর ঘরে যে চন্দ্র বসাবো, এই রবির সাথে চন্দ্র বসাবো, চন্দ্র এই 8 নম্বর নক্ষত্রে, এই গ্রামে 8। তারপরে দেখেন মঙ্গল 4 রাশি 24 ডিগ্রি 0 মিনিট 25 সেকেন্ড 12 নম্বর নক্ষত্রে। দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে মঙ্গল এই যে 4 নম্বর ঘরে, এখানে মঙ্গল বসাবো। এই মঙ্গল নক্ষত্র সংখ্যা হচ্ছে 12, এই 12 নম্বর নক্ষত্রে। এইবার বুধ আছে দেখেন 3 রাশি 7 ডিগ্রি 54 মিনিট 46 সেকেন্ড 8 নম্বর নক্ষত্রে। তাহলে এই লগ্নের পাশে এখানে আবার বুধ লিখতে হবে। তাহলে আমাকে লগ্নটাকে আরেকটু উপরে লিখি, এই লগ্ন, তারপরে আমরা বুধ লিখলাম। বুধ আছে 8 নম্বর নক্ষত্রে। তারপরে আছে বৃহস্পতি বৃ 2 রাশি 16 ডিগ্রি 42 মিনিট 54 সেকেন্ড 6 নম্বর নক্ষত্রে। তাহলে 2 মানে বৃহস্পতি এখানে লিখবো। এই বৃহস্পতি লিখে আমরা নক্ষত্র সংখ্যা দেওয়া আছে 6, এই 6 ব্র্যাকেট দিলাম। তারপরে দেখেন শুক্র, শু শুক্র হচ্ছে 1 রাশি 29 ডিগ্রি 39 মিনিট 44 সেকেন্ড 5 নম্বর নক্ষত্রে। তাহলে 1 নম্বর ঘরে শুক্র লিখবো। এই শুক্র এ আছে 5 নম্বর নক্ষত্রে, এই। তারপরে আমরা চলে যাব শনি। শনি আছে দেখেন 11 রাশি 5 ডিগ্রি 11 মিনিট 25 সেকেন্ড 26 নম্বর নক্ষত্রে। ওই 11 নম্বরে, এই যে 11 নম্বর, এখানে আমরা যে শনি লিখব। শনি কত নম্বর নক্ষত্রে আছে? 26 নম্বর নক্ষত্রে। ব্লু কালিগুলো খেয়াল করবেন আপনারা, 26 নম্বর নক্ষত্রে। তারপরে আছে রা, রা মানে রাহু। ওই যে 4 সংখ্যায় আপনারা রাহু লিখেছেন। তো রাহু আছে 10 রাশি 28 ডিগ্রি 40 মিনিট 19 সেকেন্ড 25 নম্বর নক্ষত্রে। তাহলে 10 নম্বর ঘরে আমরা রাহু লিখবো। এইবার 25 নম্বর নক্ষত্রে। তারপরে দেখেন কেতু আছে, কেতু মানে কে। এখানে 7 নম্বরে আমরা যে কেতু লিখেছিলাম, সেই কেতু আছে 4 রাশি 28 ডিগ্রি 40 মিনিট 19 সেকেন্ড 12 নম্বর নক্ষত্রে। তাহলে 4 নম্বর ঘরে কেতু লিখবো। তারপরে আমরা বলছি যে ইউরেনাস আর নেপচুন আমরা আপাতত বসাবো না। যদি বসাতে চান বসিয়ে দিতে পারি, কিন্তু এটি আমরা আপাতত যাব না। কারণ আমরা গেছি এখানে 9টি গ্রহ, গুণে দেখুন 9টা কিন্তু হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে। দেখেন এ পর্যন্ত বোঝেননি এমন কেউ আছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার, যেহেতু আমরা নতুন বা আগে পরে কোনো কিছু শিখি নাই, সেজন্য আমাদের ওই কোন জায়গায় বুঝি না একটু একটু আস্তে আস্তে মানে দেরি হবে বলতে আর কি স্যার। ও
ধন্যবাদ। সবকিছুই লেখার উপর দিয়ে যাচ্ছে আর কি, কিন্তু যখন চর্চা করব বা আপনি নির্দেশনা দেবেন, তখন বুঝতে পারবো যে আমি কোন জায়গাটায় বুঝি নাই বা হুম হুম এইখানে হুম। একটু ডেভেলপ করতে হবে। সেজন্য স্যার আপনাদের প্রথমে জন্য বোর্ড। রেকর্ডেড ভিডিও থাকবে। ওই যে ফেসবুক গ্রুপে যারা রিকোয়েস্ট পাঠাননি, তারা রিকোয়েস্ট পাঠাবেন, এবং ফেসবুক আইডিটি কি নামে সেটি আমাকে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন যে আমার ফেসবুক এই নামে। তা না হলে আমি চিনতে না পারলে, আপনাদের যদি জয়েন না করি, তাহলে আপনারা ক্লাসের ভিডিও দেখতে পারবেন না। ওটি রেস্ট্রিক্টেড জায়গা। তো সেখানে একটু দেখে নেবেন, দেখে নোট করবেন যে কোন কোন বিষয়ে আপনারা বোঝেননি। সেই সেই বিষয়গুলো নোট করে রাখলে আমরা পরবর্তী ক্লাসে সময় দিব। যে ক্লাসের শেষে আমরা 20 মিনিট করে সময় দেই, ইতিপূর্বে দিয়েছি। ওই 20 মিনিটে হচ্ছে আপনাদের যে প্রশ্ন থাকবে সে প্রশ্নের উত্তর আমরা নিয়ে নিব। তো আমাদের তাহলে একটি হরোস্কোপ কিন্তু তৈরি করলাম। এবার আমরা নাম্বারগুলোকে মুছে ফেলি। স্যার, দেখেন, আমরা নাম্বার কেন দিয়েছিলাম, যে এখানে শূন্য যখন যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে রাশির প্রথম রাশি মেষ, আর রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে বৃষ। অর্থাৎ জিরো যেহেতু মেষে রয়েছে, তাহলে বৃষ থেকে এক চক্রে, এটা কিন্তু বুঝতে হবে। এটি শুধু একটু নোট রাখেন। এইবার আমরা এই নাম্বারগুলোকে মুছে দেব। আপনাদের কিন্তু হরোস্কোপ তৈরি করলেন, কিন্তু হরোস্কোপ কি তৈরি করলেন? একটু বুঝামেল দিয়ে তৈরি করলেন। মানে 5টা 33 মিনিটে হচ্ছে সূর্যোদয়, আমরা 7টার সময় যেতে পারিনি। এই যে যেতে পারা নিয়ে আমাদের বললাম না ক্লাস হবে, যে একদিনের চন্দ্রের গতি একটু বুঝে আসেন আপনারা। যে আমরা নিলাম 8 তারিখ, অর্থাৎ 25 তারিখ। 26 তারিখে যে দেখুন, আপনি যদি দেখেন রবি আছে 26 তারিখ, অর্থাৎ 395 নম্বর পৃষ্ঠায় রবি আছে, 3 রাশি, 8 ডিগ্রি 31 মিনিট 0 সেকেন্ড। তাহলে এখানে কি কোনো পার্থক্য আছে? দেখেন, 3 রাশি 7 ডিগ্রি আমি লিখবো কোথায়? পাশে লিখি, এটা আমরা আরো পরে বুঝি। তারপরেও একটু দেখায় দিই আপনারা ঘরে বসে গবেষণা করার জন্য। তাহলে 3 হচ্ছে রাশি, তারপরে হচ্ছে 7 ডিগ্রি, তারপর হচ্ছে 33 মিনিট 0 সেকেন্ড হচ্ছে আপনার 57 সেকেন্ড। এই 57 সেকেন্ড এটি পাইছি আমরা 25 তারিখ, 25 জুলাই। এইবার 26শে জুলাইতে যে রবি আছে দেখেন, 3 রাশি, তারপরে ডিগ্রি আছে 8 ডিগ্রি, তারপর হচ্ছে 31 আছে মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড আছে 00 সেকেন্ড। এটা হচ্ছে 26/7, 26/7 মানে 26 জুলাই। এইটাকে বিয়োগ করলে যে গতিটা হবে, এইটাই কিন্তু রবির 24 ঘন্টার গতি। 24 ঘন্টার গতি যদি আমরা পাই, তাহলে কতটুকু পাচ্ছি? 57 আর 60 মানে 3। তাহলে 33 আর 1 34, 34 আর কত হলে 31 মানে মিনিট 91। কত হয়? 34 আর কত হলে 91 হয়? সহজভাবে করার জন্য এর পিছনে 60 রয়েছে, তাহলে 34 আর কত হলে 91 হয় বলেন? স্যার 57। তাহলে 57, এইটা হচ্ছে মিনিট। আর এখানে আবার 7-এর জায়গায় 8 হলে শূন্য হয়ে যায়, এখানে 3 3 শূন্য হয়ে যায়। তাহলে বাম পাশের শূন্যকে যদি আমরা কেটে দেই, তাহলে 24 ঘন্টায় 57 মিনিট 3 সেকেন্ড হচ্ছে রবি সামনের দিকে চলছে। তাহলে আমরা 24 ঘন্টায় যদি ঐকিক নিয়ম করি, 24 ঘন্টায় 57 মিনিট আগাচ্ছে, 1 ঘন্টায় কত আগাচ্ছে? এইবার ওই সকালে সূর্যোদয় থেকে কয় ঘন্টা পরে কতটুকু আগাচ্ছে, এটি আপনাদের আরো পরে শেখানো হবে। আজকে যদি শেখেন তাহলে কষ্ট হয়ে যাবে, প্রথমে ক্লাস করতে অনীহা লেগে। স্যার, স্যার কাইন্ডলি যদি ওই 31-এর সাথে কিভাবে 57 একটু একটু বিয়োগটা স্যার দেখাতেন। কোনটা? স্যার ওই যে 31 থেকে স্যার 33 বিয়োগ করলে স্যার 57 বিষয়টা স্যার একটু যদি ক্লিয়ার করতেন। 57 আর কত হলে এটা 27? পরবর্তী একটা ক্লাসে দেখবেন।
স্যার এটা আজকে তো যে দেখলেন, নমুনাটা দেখেন দিল। 57 আর কত হলে 60 হয়, মানে 3 হাতে যদি 1 হয় তাহলে 33 আর 1 34 না? এটা তো জি স্যার। সেকেন্ড, সেকেন্ডকে মিনিটে আনলে 34, 34-এর থেকে 31 যদি কম হয় তাহলে এর নিচে আর 60 যোগ করতে হবে। 60 মিনিট, এটা মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট যদি হয় তাহলে আর আমাদের এই রাশিচক্র ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে এইভাবে ঘুরবে। এই ম্যাশকে যদি আমরা 12টা ধরি, 12 নম্বর ধরি, তাহলে আপনার এইভাবে ঘুরবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন তো সবাই কিভাবে রাশিচক্রটা ঘুরছে? আর রাশিচক্র কাকে বলে সেটা তো আমি বলেছি, যে মহাকাশের যে 360 ডিগ্রি ব্যাপারটা। এখানে একটা দেখুন আপনারা, মূল যে বিষয় রাশিচক্রের, চন্দ্র আর হচ্ছে রবি। রবি হচ্ছে রাশিচক্রের পিতৃকারক গ্রহ, মানে রবিকে বলা হয় পিতা, আর চন্দ্রকে বলা হয় মাতা। তাহলে আপনি দেখুন, আমি যেটা আগে বলেছিলাম, এই রবি থেকে, রবির পরে আপনার বুধ আছে, তারপরে শুক্র, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি। আপনি যদি এই পর্যন্ত এইভাবে দেখুন, আপনার মনে রাখার জন্য এটা আমি এইভাবে উপস্থাপন করছি। রবির পরে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এই পর্যন্ত আছে। আবার একইভাবে চন্দ্রের পরে এই দেখুন, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর রাহু কেতুর এখানে অবস্থান নাই, কারণ হচ্ছে রাহু কেতুর নিজস্ব কোনো গণ নাই। তারা হচ্ছে পরবর্তীতে তাকে সংযোজন করা হয়। এই রাহু এবং কেতুকে আপনার ছায়া গ্রহ বলা হয়। তো এই হচ্ছে রাশিচক্রের অবস্থান এবং রাশিচক্রের গ্রহের অবস্থান। প্রত্যেকটা গ্রহ এখানে লক্ষ্য করবেন, মঙ্গল 2টি করে ঘর পেয়েছে। এই যে মঙ্গল 2টি, শুক্র 2টি, বুধ 2টি, এবং বৃহস্পতি 2টি, এবং শনি হচ্ছে পরপর 2টি গৃহের মালিক হয়েছে। তাহলে আমাদের একটি করে গৃহের মালিক হচ্ছে কেবল হচ্ছে রবি এবং চন্দ্র। সে রবি হচ্ছে পিতা আর চন্দ্র হচ্ছে মাতা। তো মাতার এক পাশে আছে 5টি গ্রহ, আর পিতার এক পাশে আছে 5টি গ্রহ। মাতা এবং পিতার যে দুই পাশে সমান আকারে গ্রহ আপনার অবস্থান আছে, এবং তাদের সমানভাবে বন্টন করা হয়েছে। ঠিক আছে? আর লেখাগুলো একটু অস্পষ্ট স্যার, ভালোভাবে দেখা যাচ্ছে না স্যার। লেখাগুলো অস্পষ্ট? ক্যামেরার কারণেও হতে পারে স্যার। ল্যাপটপের ক্যামেরাতে একটু এমনিতে অস্পষ্ট আসে। আপনার এটা হচ্ছে মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন, স্ক্রিনটাকে পিন করে দেন। এটা কর্কট, এটা হচ্ছে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপর বৃশ্চিক, তারপর ধনু, তারপর মকর, তারপর কুম্ভ, তারপর হচ্ছে মীন। এ হচ্ছে 12টি রাশি। এবার কি বোঝা গেছে? জি স্যার। তো এইবার হচ্ছে একটা বিষয়, যেমন স্যার যে লগ্ন লিখলেন, লগ্নের ব্যাপারটা যদি আপনারা আসেন, তো লগ্ন হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদয়ের পর থেকে তারপরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত দিনের মান হচ্ছে 24 ঘন্টা। তাই তো? আমরা তো সবাই এটা জানি। এই 24 ঘন্টা যে সময় মান, সেই 24 ঘন্টাকে আপনার 12টা রাশিতে যদি বিভক্ত করেন 24 ঘন্টা সময়কে, তাহলে প্রতিটি রাশিতে সময় পড়বে 2 ঘন্টা। 24 ঘন্টা একটা হচ্ছে দিনের, একদিনের মান হচ্ছে 24 ঘন্টা। সেখানে আমি যদি সেটাকে 12 ভাগে ভাগ করি, ডিভাইড করি যদি 12 দিয়ে, তাহলে প্রতি রাশিতে সময় পড়বে 2 ঘন্টা। প্রতি একটি রাশি 30 ডিগ্রি, সেখানে সময় পড়বে 2 ঘন্টা। এই 2 ঘন্টা যে সময়, সেটাই হচ্ছে একটা লগ্ন, এক একটা লগ্ন। তাহলে প্রতিদিন আমরা কি হচ্ছে 12টি লগ্ন পাবো। প্রত্যেক দিন সূর্যোদয়ের পর থেকে, আজকে সূর্যোদয়ের পর থেকে আগামীকালকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যে সময়, সেই সময়ের মধ্যে আমরা 12টি লগ্ন পাবো। তো এই যে 12টি লগ্ন, সেই 12টি লগ্নের অবস্থান, মানে
কখন থেকে শুরু হবে সেই শুরুটা স্যার বুঝিয়েছেন আজকে আমাদের পঞ্জিকার। আপনার হচ্ছে ওই শ্রাবণ মাসের প্রথম তারিখে যেখানে দৈনিক লগ্নারম্ভ কাল আছে, আপনারা এই জিনিসটা আবার দেখবেন, আমি আবার রিপিট করছি জাস্ট আপনাদেরকে দ্বিতীয়বার ইয়ে করার জন্য। তো এখানে ওই 1 তারিখে সকাল 7টা 47 মিনিটে সিংহ রাশিতে লগ্ন শুরু হয়েছিল। তারপরে ওই ধারাবাহিকভাবে আপনার 24 ঘন্টায় 12টি রাশি আপনার লগ্ন অতিক্রম করে। তো এই হচ্ছে। স্যার আরেকটা জিনিস যুক্ত করে দেন। হ্যাঁ আরেকটা স্যার। জিনিস হচ্ছে দিন আর রাত্র কখনোই সমান নয়। আমরা জানি যে যেমন উম, 9 পৌষ 25শে ডিসেম্বর বড়দিন, অর্থাৎ সেখান থেকে দিন ক্রমাগত বড় হতে থাকে। আর হচ্ছে 13ই ভাদ্র 13ই ভাদ্র থেকে দিন ছোট হতে থাকে। তো দিনের মান আর রাত্রির মান, এই যে 24 ঘন্টা, সব সময়ের জন্য দিন এবং রাত্রের মানটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আপনারা যে তারিখে দেখছেন ওই 25 তারিখে, দেখুন দিন থাকছে 25শে জুলাই 8ই শ্রাবণ, ওই পেজটায় আবার একটু চলে যান পঞ্জিকায়, সেটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 393। 393-তে দেখেন 8ই শ্রাবণ, বাংলাদেশ মতে 10ই শ্রাবণ, ইংরেজি 25শে জুলাই, হিজরি 29 মহরম। এর নিচেই দেখেন বাম পাশে বক্সের একেবারে উপরে দেওয়া আছে দিবা 33 দণ্ড 6 মিনিট 0 পল, মানে দিন থাকবে 33 দণ্ড 6 মিনিট 0 পল টাইম পর্যন্ত। আর রাত্রি থাকবে 26 ডিগ্রি, মানে 26 দণ্ড 54 মিনিট 0 পল পর্যন্ত। তাহলে দেখেন রাত কিন্তু ছোট, দিন বড়। এই যে দিন আর রাত্র বড় এবং ছোট, তার কারণে আমাদের লগ্নের উপরও একটা ইফেক্ট পড়ে। তো সেটি কিন্তু আমরা ওই বিশেষ করে স্পুট অনুযায়ী না বের করলে আমরা কিন্তু সঠিক জায়গায় যেতে পারবো না। তো প্রাথমিক ক্লাসে আমরা যেহেতু হরোস্কোপই তৈরি করতে পারি না বা হাত আঁকতে পারি না, আমরা একেবারে নতুন, আমরা যদি ওই ডিগ্রিতে যাই, এটি তাছাড়া আপনাদের কাছে সহায়ক গ্রন্থ নেই, দিলেও আপনারা এফিমেরিসটা বুঝবেন না। তার জন্য কিন্তু আজকে আপনাদের ওই জায়গায় নেওয়া হচ্ছে না। তো আমরা যে প্রশ্নে গেছিলাম, যেখানে ছিলাম, যে আমাদের হরোস্কোপে একটি গ্রহ আর এক গৃহে গিয়ে বসতে পারছে, নিউমারোলজিতে সে পারছে না, হাতেও কিন্তু সে পারছে না, সরতে পারছে না। কিন্তু এর ভিতর পারারও কিন্তু পদ্ধতি রয়েছে, একের সঙ্গে আরেকের পরিপূরক। যদিও দেখুন আমরা কিন্তু জানি এটা বৃদ্ধাঙ্গুলি, আমরা জানি এটা হচ্ছে তর্জনী আঙ্গুলি বা ইন্ডেক্স ফিঙ্গার যেটা আমরা বলি, এটা মিডিল ফিঙ্গার বা মধ্যমা, এটা রিং ফিঙ্গার, আমরা এটা জানি, এটা লিটল ফিঙ্গার বা কনিষ্ঠ আঙ্গুল, এটা কিন্তু আমরা জানি। এই আঙ্গুলের 12 পর্বেও কিন্তু 12টি রাশি চিহ্নিত থাকে, আছে। যখন ওই 12টি রাশি আমরা আগে 9টি গ্রহকে বসালাম, 12টি রাশি কিন্তু এই 4টি আঙ্গুলের পর্বে সমানভাবে সে অবস্থান করছে। রাশিটা কিন্তু স্থির, রাশি কিন্তু নড়ছে না। ওই যেমন গ্রহ এক ঘর থেকে আরেক ঘরে বেড়াতে যাচ্ছে, মানে আপনি যেমন সঞ্জয় কুমার সরকার, সে বেড়াতে গেল পিয়াসদের বাড়িতে, এটা যাচ্ছে। কিন্তু গ্রহগণ বেড়াতে যাচ্ছে কেন? গ্রহ তো আকাশে সেই গতিশীল, মানে চক্রাকারে ঘুরছে। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো, এই যে গ্রহগণ মহাকাশে ঘুরছে, কিন্তু রাশি চক্রটা কিন্তু স্থির, এটা কিন্তু আর ঘুরছে না। তার ভিতর আমাদের জেকে দেব স্যার কিন্তু বলেছেন যে ঘড়ির কাঁটার উল্টা দিকে 7টি গ্রহ ঘুরবে, আর 2টি গ্রহ হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। সেটি হচ্ছে রাহু আর কেতু, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেদিকে ঘুরবে। আর হচ্ছে বাকি 7টি গ্রহ, সে কিন্তু ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। এইবার উল্টা দিকে ঘুরতে ঘুরতেও কখনো সে বক্রী হবে, যখন বক্রী হবে তখন সে থেমে যাবে, এমনকি পশ্চাৎগতি হবে, সেটি আলাদা ব্যাপার, সেটাও আমরা ধীরে ধীরে শিখবো। তো আমরা শিখতে গিয়ে তখন কি শিখতেছি? আমরা ঘরের মালিককে শিখতেছি। এবার সেই মালিক অন্যের ঘরে গিয়ে বসতে পারে, এটাও কিন্তু আমরা শিখছি। এর সঙ্গে কিন্তু আমাদের শিখতে হবে কি, এই গ্রহগণ যেমন নিজের গৃহ ছেড়ে অন্যের গৃহে গিয়ে সে তৃপ্তি বোধ করে কিনা, না সেই লোক
চেয়ারের নিচেই আপনাকে বসতে দিয়ে চেয়ারের নিচেই হয়তো কাঁঠালে আঠা লাগিয়ে রাখলো, অথবা কাঁটা লাগিয়ে রাখলো, যে কাঁটায় যাতে উনি বিঁধে যায়, উনাকে তাড়াতে পারছি না, উনাকে তাড়ানোর মতো যন্ত্র প্রয়োগ করা হোক, অথবা ফ্যানের সুইচ অফ করে রাখা হোক, ফ্যানের লাইন নেই, মানে ঠান্ডা নেই, গরমে সে অতিষ্ঠ হয়ে যাবে, যাতে চলে যায়। গ্রহদের এইরকম গুণ বা দোষও কিন্তু রয়েছে। আমরা অনেকেই কিন্তু অনেককে সহ্য করতে পারি না, তার কারণে অনেকে শত্রু হয়, আবার অনেকে খুব ক্লোজ বন্ধু হয়। আমি চাই না আপনাদের সঙ্গে শত্রু হতে, আমি চাই আপনাদের সঙ্গে ক্লোজ বন্ধু। তো এই গ্রহগণেরও কিন্তু চরিত্র রয়েছে, তারা কারোর সঙ্গে খুব ক্লোজ, খুব সুন্দরভাবে মেশে, আর কারোর সঙ্গে সে শত্রুতা বা রূঢ় আচরণ করে। কেন করে? এটি তার বৈশিষ্ট্য কি? যেমন আমরা এই শিখতে শিখতে শিখবো যে 12টি রাশির বৈশিষ্ট্য কি। যেমন মেষ রাশির কি বৈশিষ্ট্য, এটি কিন্তু আপনাদের পড়তে হবে, বই কিনতে হবে না। প্রয়োজনে আপনারা গুগলে যে সার্চ দিবেন যে মেষ রাশির বৈশিষ্ট্য, ওখান থেকে পড়ে নেবেন একটু। 12টি রাশির বৈশিষ্ট্য পড়ে নেবেন, শুভ অশুভ অংশকে আলাদা আলাদা করে ফেললেন। এবার 9টি গ্রহের বৈশিষ্ট্য, এখন তো সবই অনলাইনে গুগলে পাওয়া যায়, ওখান থেকে একটু পড়ে নিন, আগে বই কিনতে হবে না। তো যখন আপনারা দেখবেন যে কার চরিত্র কেমন, যদি আপনারা দেখেন যে বৃহস্পতির চরিত্র এই, তাহলে বৃহস্পতির চরিত্র যখন জানবেন, তার নেগেটিভ চরিত্র কি, সে কার সঙ্গে দ্বন্দ্ব বাঁধায় আর কার সঙ্গে মিত্রতা করে। যেমন সঞ্জিত বাবু আমার সঙ্গে মিত্রতা করবে, না সঞ্জিত বাবু আমার সঙ্গে শত্রুতা, কেন করবে, ওটিও কিন্তু যখন আপনারা বৈশিষ্ট্য জানবেন তখন কিন্তু এটা জেনে যাবেন। তো এখানে আরেকটি জিনিস অপূর্ণ রয়ে গেছে, সেটি হচ্ছে ওই যে বললাম যে হাতের এই 12টি পর্বে রাশি থাকে। এই রাশি চক্রটা কিন্তু আঙ্গুলের 12টি পর্বে থাকে, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। নীরজ স্যার, একটু এখানে রাশি কোন পর্বে কোন রাশি থাকে আপনি একটু বলুন। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের পরের আলোচনা থেকে একটা জিনিস নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করুন যে আমরা জ্যোতিষশাস্ত্র কি নিয়ে কাজ করতেছি, কিসের উপর ভিত্তি করে বিচার করছি। প্রাথমিক অবস্থায় আমরা যদি দেখি স্যার শোনা যাচ্ছে না। দ্বাদশ রাশি, শোনা যাচ্ছে না? হ্যালো? স্যার হ্যালো? শোনা যাচ্ছিল না, আটকে যাচ্ছে ভিডিও। পরিষ্কার শোনা ও যায় না তাহলে আর কি। জি নেটওয়ার্কের স্যার। প্রবলেম মনে হয়। দেখে দেব এখন স্যার, এখন বলেন। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন জ্যোতিষশাস্ত্র কি নিয়ে কাজ করে আর এই কাজগুলো কিভাবে করে সেটাই আমাদের জানার বিষয়। আজকের আলোচনাগুলোকে যদি আমরা জিস্ট করি, সেখানে আমরা প্রথমেই দেখব যে প্রথমেই আমরা এখানে একটা রাশি চক্র অঙ্কন করা হয়েছে, সেটাকে আমরা বলতেছি দ্বাদশ রাশি, মানে 12টি রাশি, 9টা গ্রহ, 27টি নক্ষত্র, এদেরই বিভিন্ন জায়গায় বিভাজিত অবস্থায় আছেন। সেটা নিয়ে জ্যোতিষশাস্ত্র বিভিন্ন জায়গায় অবস্থানের কারণে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহদের অবস্থান, তাদের ট্রানজিটের উপর বিচার করে কিন্তু ফলাফল বিচার করা হয়। এই জিনিসটা প্রথমে আপনাদেরকে নোট রাখতে হবে যে দ্বাদশ রাশি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র, যেটা আমরা হরোস্কোপে বা জন্মছকে কাজ করি। এই এবং প্রত্যেকটা গ্রহেরই আলাদা আলাদা একটা কারকতা আছে, আলাদা আলাদা চরিত্র আছে, তাদের শুভ, তাদের নৈসর্গিক শুভ অশুভ গুণাগুণ আছে, যেটা পরবর্তীতে আপনার আলোচনায় জানবেন। এই বিষয়টা প্রথমে মাথায় নিয়ে নিন। দ্বাদশ রাশি, তাদের প্রত্যেকটা গৃহেরই একজন করে অধিপতি আছে, প্রত্যেক গৃহের একজন করে অধিপতি আছেন, প্রত্যেকটা রাশিরই একজন করে অধিপতি আছে, সেটা মাথায় নিয়ে নিন। 27টি নক্ষত্রকে মাথায় নিয়ে নিন এবং 9টা গ্রহকে মাথায় নিয়ে নিন। এর মধ্যে 7টি গ্রহের যে মূল যে 7টি গ্রহ, সেই গ্রহদের ট্রানজিট প্লাস আপনার রাহু কেতু, রাহু কেতুকে শ্যাডো গ্রহ বলা হয় বা ছায়া গ্রহ বলা হয়, তাদের কোনো নিজস্ব গুণ নেই, সেটা ব্যাখ্যা আপনারা পেয়েছেন ইতিমধ্যে। এই 7টি গ্রহের ভিতরেই এই রাহু কেতু সংযুক্ত করে আমরা 9টা গ্রহ বিবেচনা করি। এখন আমরা আছি যে
আহ হস্তরেখায় বা হাতের সাথে আমাদের জন্ম থেকে পার্থক্য থাকে। জ্যোতিষশাস্ত্র বিভিন্ন পদ্ধতিতে ফলাফল বিচার করে, তেমনি হাত হাত একটা হাত একটা শাস্ত্রে পড়ে, সেটাকে বলা হয় সামুদ্রিক বিদ্যা। মানে দেহ থেকে মানুষের যে ফলাফল গুলা বিশ্লেষণ করা হয় তার প্রাইমারি পর্যায়টা হাত থেকে আসে। এখানে আবার দ্বাদশ রাশির অবস্থান আছে। তাহলে সেই দ্বাদশ রাশি কোথায়, সেটা আমাদের জানা উচিত। আমরা যদি দেখি, আপনারা দেখেন, আমরা সবাই তর্জনী আঙ্গুল চিনি। তর্জনী আঙ্গুল চিনি তো সবাই? স্যার আপনার হাতটাকে প্রদর্শন করে দেখিয়ে দিন, তাইলে বুঝে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার হাতে প্রদর্শন করে একবার 12টা রাশি দেখিয়ে দিন। আমার হাত দেখা যাচ্ছে? একটু রেসপন্স করুন, আমার হাতটা দেখা যাচ্ছে কিনা? জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখতে পাইতেছি। আপনাদের নিজেদের হাতটাও ধরুন। এই যে আমাদের তর্জনী আঙ্গুল, এটা হচ্ছে তর্জনী আঙ্গুলের প্রথম পর্ব। এখান থেকে আমরা যে দ্বাদশ রাশি গণনা করি, এটা হচ্ছে মেষ রাশি, এটা হচ্ছে বৃষ রাশি। এই তর্জনী আঙ্গুলে 3টি রাশি: মেষ, বৃষ, মিথুন। দেখুন, মেষ, বৃষ, মিথুন। তারপর তর্জনী আঙ্গুলের পরে আমরা চলে যাব অনামিকা আঙ্গুলে। অনামিকা আঙ্গুলের প্রথম পর্ব কর্কট, সিংহ, কন্যা। কয়টা পেলাম এখানে? 6টা। 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 তারপরে আবার পাচ্ছি কি, আবার চলে যাব আমরা মধ্যমাতে। এখানে কন্যা রাশি পর্যন্ত আসছি। তারপর কন্যার পর হচ্ছে আমার তুলা, বৃশ্চিক, ধনু। তুলা, বৃশ্চিক, ধনু। আবার এরপরে চলে যাব কনিষ্ঠ আঙ্গুলে: মকর, কুম্ভ, মিন। হুম। মকর, কুম্ভ, মিন। প্রথম হচ্ছে তর্জনী থেকে শুরু হবে। দ্বাদশ রাশি পর্যায়ক্রমে গণনা করতে গেলে তর্জনী থেকে শুরু হবে, তারপর অনামিকা আঙ্গুল, তারপর মধ্যমা আঙ্গুল, তারপর কনিষ্ঠ আঙ্গুল। তাইলে আমি কিভাবে বলি: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন। দশ রাশি পাওয়া গেছে। বৃদ্ধাঙ্গুলিতে আমাদের কোনো রাশি বিবেচনা করা হয়নি। এটা দেখেন, আপনারা এই নোট করে হাতের নেবেন। আঙ্গুলে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই নাম্বার অনুযায়ী আপনারা যেমন রাশির প্রথম রাশি লিখেছেন মেষ, দ্বিতীয় 2 নম্বরে বৃষ, 3 নম্বরে মিথুন, 4 নম্বরে কর্কট, 5 নম্বরে কন্যা, 6 নম্বরে তুলা, 7 নম্বরে বৃশ্চিক, 8-এ মেষ, বৃষ, মিথুন, মকর, ধনু, কুম্ভ। 9-এ মকর, 10-এ কুম্ভ, 11-তে মীন। ওই কি হলো, উল্টে গেল কেন? 1-এ মেষ, 2-এ বৃষ, মেষ, 3-এ মিথুন, বৃষ, মিথুন, 4-এ হচ্ছে কর্কট, 5-এ কন্যা, মকর, 6-এ তুলা, কুম্ভ, 7-এ হচ্ছে বৃশ্চিক, 8-এ ধনু, 9-এ মকর, 10-এ হচ্ছে কুম্ভ। কি, আরে কি করছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। হ্যাঁ, এই যে নাম্বার অনুযায়ী আপনারা লিখে নেন: 1 মেষ, 2 বৃষ, 3 হচ্ছে মিথুন, 4 হচ্ছে কর্কট, 5 হচ্ছে সিংহ, 6 হচ্ছে কন্যা, 7 হচ্ছে তুলা, 8 হচ্ছে বৃশ্চিক, 9 হচ্ছে ধনু, 10 হচ্ছে মকর, 11 হচ্ছে কুম্ভ, 12 মীন। দুটি জায়গায় কিন্তু বারবার বলছি, মনে করতে হবে, চক্র করার সময় বৃষ হচ্ছে 1, মানে ডিগ্রিগত কারণে 1, আর রাশির ক্ষেত্রে মেষ হচ্ছে 1। এটা শুধু একটু পার্থক্যটা মনে রাখতে হবে। তাহলে দেখেন, আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি বা সনাতন অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, এটির সঙ্গে আমরা বলেছি রাশি কিন্তু স্থির, রাশি কিন্তু ঘুরছে না, কোনো ক্রমেই ঘুরছে না। হাতেও কিন্তু রাশি কিন্তু সে নড়ছে না, গ্রহগণও কিন্তু নড়ছে না। কিন্তু এই প্ল্যানেটে গ্রহগণ ঘুরছে, অর্থাৎ আকাশে ঘুরছে।
সে এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছে। হাতেও কিন্তু একটি গৃহের যে গ্রহ, সেই গ্রহ আর একজনের উপর কোনো অধিকার করবে কিনা। যেমন আমি নারায়ণ বাবুর বাড়ি যাব কিনা, নারায়ণ বাবু গেলে আমাকে সাদরে গ্রহণ করবেন কিনা, না উনি তাড়িয়ে দিবেন, যে কথাটি আমরা পূর্বেই বলেছিলাম। ঠিক তদনুরূপ আমরা প্রত্যেক ক্রিয়া মানে প্রত্যেকের মধ্যে তার প্রতিক্রিয়া আছে কিনা। প্রত্যেক গ্রহের যখন শুভ দিক জানবো, অশুভ দিক জানবো, এই গ্রহের কিন্তু আমাদের জানতে হবে গ্রহের চোখ আছে, গ্রহ দৃষ্টি দেয়। গ্রহের যেমন নিজের গৃহটা জানলাম আজকে, যে মেষ হচ্ছে মঙ্গলের গৃহ, বৃশ্চিক হচ্ছে মঙ্গলের গৃহ। ঠিক তদনুরূপ এই গ্রহ আবার দৃষ্টি দেয়, গ্রহ আবার তুঙ্গস্থ হয়, কখনো নিচস্থ হয়, কখনো বক্রী হয়, কখনো চলমান হয়। তো এক ক্লাসে ধরেন আমরা অত দূর যাব না, তারপরেও একটু বলে রাখি। যেমন মঙ্গলের আমরা জানলাম যে মেষে তার নিজ গৃহ, বৃশ্চিক তার নিজ গৃহ। এবার জানতে হবে চরিত্র, যে মঙ্গল মেষ রাশির চরিত্র কেমন আর বৃশ্চিকের চরিত্র কেমন। যখন আমরা 12টি রাশির বৈশিষ্ট্য জানবো, তখন কিন্তু এটি জেনে ফেলবো যে চরিত্র কেমন। এই চরিত্র নিয়ে আমাদের আলোচনা হবে। এইবার এই মঙ্গল মকরে গিয়ে তুঙ্গস্থ হবে, আবার কন্যায় ওই কর্কটে গিয়ে সে নিচস্থ হবে। তাহলে সে তুঙ্গস্থ হচ্ছে কেন, নিচস্থ হচ্ছে কেন? আবার আমাদের মানুষের দুটি চোখ, আমরা দেখেন প্রায় দুটি চোখ দিয়ে 90 ডিগ্রি পর্যন্ত এই পাশ ওপাশ মনে হয় দেখতে পাই। আবার অনেকে 60 ডিগ্রি পর্যন্ত দেখতে পান। কিন্তু কেউ তো আর ওই 100 ডিগ্রি সমান দেখতে পান না, বা 360 ডিগ্রি বৃত্তাকারে দেখতে পান না। দুটি চোখ আপনারা দেখেছেন গাড়ির যদি হেডলাইট দেখেন, যে বাস বা ট্রাকের দুটি লাইট থাকে, দুটি লাইট সে রাস্তার দুই সাইডও কিন্তু অনেকটা কভার করে, যত দূরে যায় তত আরো দূরে দেখে। এভাবে তো আপনারা দেখেছেন যে চোখ হচ্ছে এই স্থির, কিন্তু আলোটা কিন্তু এভাবে ছড়ায় দূরে, যত দূরে যায়। তো গ্রহগণ্য কিন্তু ঠিক তদনুরূপ দেখতে পায় দুই দিকে। তো কে কোন দিকে দেখতে পায়, এটাও কিন্তু আমাদের জানতে হবে। যখন জানবো যে আমরা কোন গ্রহ কোন দিকে দেখে, যেমন শনি, সে 3, 7, 10 নাম্বার গৃহে দৃষ্টি দেয়। তাহলে কেন শনি 3 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘরে দৃষ্টি দেয়, অন্য ঘরে কেন সে দেখতে পায় না? আবার মঙ্গল 4, 7, 8 নাম্বার ঘরে দৃষ্টি দেয়, অন্য ঘর কেন সে দেখতে পায় না? আবার রবি শুধুমাত্র সোজাসুজি তার 7ম ঘরে দৃষ্টি দেয়, চন্দ্রও তাই দেয়, বুধও 7ম ঘরে দেয়। কিন্তু রাহু, রাহু হচ্ছে মাছির মাথার মতো, মানে সব দিকে চোখ, সে আবার 4, সরি 5, 7, 9 এবং 12 4 জায়গা দেখতে পারে। তাহলে যখন সে ব্যক্তি 5 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘর দেখে, তখন কিন্তু রাহু প্রায় 360 ডিগ্রি কিন্তু প্রায় দেখতে পায়। তো এই যে দেখতে পায়, অর্থাৎ গ্রহগণ ঘুরে যেমন একে অপরের গৃহে বেড়াতে যায় বা বসতি স্থাপন করতে যায়, সেই জাতককে তার কোনো প্রভাব ফেলতে যায়, মানে ফেলবে তো বটেই। আমি যদি এখন সুবল মালাকারের বাড়িতে বেড়াতে যাই, তাহলে সুবল মালাকার কি একটু প্রভাবে পড়বে না? ওনার বাড়িতে রান্না করতে হবে, উনাকে বাজার করতে হবে, উনার আমাকে যত্ন করতে হবে, তাহলে খাওয়াতে হবে, আরো অনেক কিছু করতে হবে। তাহলে সেই যে জিনিসটা তো গ্রহ করবে, করতে গিয়ে সে তুষ্ট হবে না ক্ষিপ্ত হবে? তার জন্য গ্রহের নিজের ঘর, অপরের ঘরে গেলে সে স্বস্তিতে থাকবে নাকি অস্বস্তিতে থাকবে। এখানে কিন্তু একটু শত্রু মিত্রটা আগে একটু লিখে নেওয়ার দরকার আমার, আমি মনে করছি যে আসলে সুমন দেব কি আমাকে বা এই হাউসকে শত্রু মনে করে কিনা, বা সুমন দেব হচ্ছে অপু চন্দ্র সাহাকে শত্রু মনে করে কিনা, ঠিক তদনুরূপ এই 9টি গ্রহ কে কাকে শত্রু মনে করে, এটা একটু আপনারা লিখে নিন একবারে। যে রবি শত্রু মনে করে শনি এবং শুক্রকে, 1 নাম্বার যেটা রবি, এই রবি গ্রহ শত্রু মনে করে হচ্ছে শনি এবং শুক্র, এই দুটি গ্রহকে, আর কাউকে সে শত্রু মনে করে না। এটা লিখিত নোট আকারে আপনাদের দিয়ে দেওয়া হবে, তারপরে একটু সংক্ষেপে লিখে নিন। এইবার 2 নাম্বার হচ্ছে চন্দ্র। চন্দ্র মূলত কাউকে শত্রু মনে করে না।
স্যার রবি শত্রু মনে করে শনি এবং কাকে যেন? শুক্র। শুক্র। তাহলে রবি শত্রু মনে করে হচ্ছে শনি, অর্থাৎ 8 নাম্বার, এই 8 নাম্বার, আর শুক্র হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ 8 আর 6কে সে শত্রু মনে করে। এটা লিখিত দিয়ে দেবো, তারপরেও আপনার চট জলদি একটু লিখে নিন। 2 নাম্বার হচ্ছে চন্দ্র। চন্দ্র কাউকেই শত্রু মনে করে না। তাহলে চন্দ্র যার, যে ব্যক্তি চন্দ্র, সে আমাদের নিশ্চয়ই সবাইকে নিমন্ত্রণ দিয়ে, আমরা যে 50 জন শিক্ষার্থী আছি, নিশ্চয়ই সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াবে, কারোর সঙ্গে শত্রুতা করবে না। তাহলে সেই চন্দ্রকে এখানে, চন্দ্র যদি আমরা ধরে নিই নারায়ণ চক্রবর্তী, রোল নাম্বারে 1, কিন্তু উনি তো চন্দ্র হচ্ছেন না, উনি তো রবি। তাহলে রোল নাম্বার 2কে তিনি হচ্ছে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কারণ উনি শত্রু মনে করেন না। যাই হোক, আসি পরেরটায়। এইবার 3। 3 হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি শত্রু মনে করে 5 এবং 6কে, অর্থাৎ বুধ এবং শুক্রকে। কেন তার সাথে এই শত্রুতার সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ নিয়ে আপনারা পরবর্তীতে জানবেন। এইবার বৃহস্পতির পরে আছে 4 সংখ্যা, অর্থাৎ রাহু। রাহু শত্রু মনে করে 1 অর্থাৎ রবি, 2 হচ্ছে চন্দ্র, আর 9 হচ্ছে মঙ্গল। তাহলে রাহু শত্রু মনে করে 1, 2, 9। দ্রুত সংক্ষেপে লিখে ফেলবেন, এই জন্য তো সংখ্যা দেওয়া, যে রবি চন্দ্র মঙ্গলকে রাহু শত্রু মনে করে। তাহলে 4 লিখবেন, দাঁড়িয়ে লিখে দেবেন 1, 2, 9, হয়ে গেল। 4-এর পরে যখন 5 যাবেন, বুধ। এই বুধ মাত্র একজনকে শত্রু মনে করে, সে হচ্ছে 2কে, অর্থাৎ চন্দ্রকে। এটা একটু লিখে নিন। লেখার পরে এইবার বুধ লিখলেন, তারপরে কে থাকলো? শুক্র। শুক্র শুধুমাত্র শত্রু মনে করে 1 এবং 2কে। তাহলে শুক্র রবি এবং চন্দ্রকে শত্রু মনে করে। তাহলে 6 লিখে ডাইনে যদি লিখে দেন 1 আর 2, তাও হয়ে যায়। অথবা শুক্র লিখে সু লিখে র ছ, রবি চন্দ্রকে শত্রু মনে করে। এবার শনি, ওই না, স্যার কেতু। হ্যাঁ স্যার বলেন। রবি 1 নাম্বার আসলো কিভাবে? এই যে 1 নম্বরে রবি লিখেছি, 2 নম্বরে চন্দ্র, 3 নম্বরে বৃহস্পতি, 4 নম্বরে রাহু, 5 নম্বরে বুধ, 6 নম্বরে শুক্র, 7 নম্বরে কেতু, 8 নম্বরে শনি, 9 নম্বরে মঙ্গল। তো এটা কি আমি এটা পরপর হচ্ছে দেওয়া আছে নাকি? গ্রহদের সংখ্যা। গ্রহদের সংখ্যা, রবি গ্রহের মানে সংখ্যাগত যে নাম্বার মান, সেই মান হচ্ছে, রবির মান হচ্ছে 1, চন্দ্রের মান 2, বৃহস্পতির মান 3, রাহুর মান 4, বুধের মান 5। এটা হচ্ছে সংখ্যা তত্ত্বে ওই গ্রহের মান। স্যার যে সংখ্যাটি লিখেছে, প্রত্যেকটা গ্রহের মান হচ্ছে ওই সংখ্যাটি। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার বুধের শত্রুটি একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। বুধের শত্রু একমাত্র গ্রহের চন্দ্র। রাহুর শত্রুটাও রাহুর শত্রুকে রাহুর শত্রু রাহুর শত্রু আপনারা লিখেছেন কিনা? রবি চন্দ্র মঙ্গল, মানে মঙ্গল চন্দ্র, মানে 9, 2 আর 1, এ হচ্ছে রাহুর শত্রু। তাহলে 4 গেল, 5 গেল। শুক্রের শত্রু আপনারা লিখেছেন, শুক্রের শত্রু 1 আর 2, মানে রবি আর চন্দ্র। এবার 7। 7 নম্বর হচ্ছে কেতু। কেতুর শত্রু হচ্ছে শুক্র আর শনি। এই 1 আর 2 শুক্রের কেন, সাথে এই তো যেটি আপনারা বৃহস্পতি আসবে প্রশ্ন স্যার। করলেন, এই প্রশ্নের একটা উত্তর পাবেন হচ্ছে যে আপনাদের 1 থেকে 32 পর্যন্ত যে রোল নাম্বার নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের নামের নিউমারোলজি বিচার করে রোল নাম্বার নির্ণয় করা হয়েছে। এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে রোল নাম্বার আপনাদের জন্য সাংঘর্ষিক কিনা। পরবর্তী 32 থেকে 49 পর্যন্ত যে রোল নাম্বার নির্ধারণ করা হয়েছে, সেটি তাও একটু ছাড় দিয়ে করা হয়েছে। আর বাকিটা আস্তে আস্তে ক্লাস করতে বুঝে যাবে। হ্যাঁ, নীরজ স্যার কি বলছিলেন? একটা মিসিং মেসেজ স্যার, ওই যে শুক্রের শত্রুটা বৃহস্পতি ও শুক্রের শত্রু। মূলত রবি আর চন্দ্র শত্রু, বৃহস্পতিকে সে শত্রু মনে করে, তার জন্য ব্র্যাকেটে একটু বৃহস্পতি লিখে রাখ, ব্র্যাকেটে। এইবার তারপরে কোনটা? কেতু বলছি মনে হয় নাকি? কেতু হচ্ছে শুক্র আর শনি, লিখেছেন এটা। এবার 8 নাম্বার মানে শনি। শনির শত্রু হচ্ছে ওই যে রাহুর যে শত্রু, একই শত্রু, অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল। রবি চন্দ্র মঙ্গল শনির শত্রু, সে শত্রু মনে করে।
এইবার আপনারা কিন্তু এখানে বলবেন যে যার রোল নাম্বার 8, যার রোল নাম্বার 17, যার রোল নাম্বার 26, যার রোল নাম্বার হচ্ছে 35, আর যার রোল নাম্বার 44, তারা নিশ্চয়ই মনে করবেন যে এই তার সঙ্গে একের শত্রুতা, অর্থাৎ 8 নাম্বার রোল যার, তার সঙ্গে 1 নাম্বার রোলধারী তার শত্রুতা তৈরি হবে। এইবার রোল নাম্বার যার 8 বা 17, তার সঙ্গে 2-এরও হতে পারে। আবার যার হচ্ছে 17 বা 26, যাকে একক সংখ্যায় 8 হয়, তার সঙ্গে কি হতে পারে, যে 9, অর্থাৎ মঙ্গলের সঙ্গে শত্রুতা হতে পারে। এমনি কিন্তু চন্দ্র একমাত্র সবাইকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াবে, বাকি কোনো গ্রহ যে সবাইকে নিমন্ত্রণ দেবে এটি ভাবা কিন্তু দুষ্কর আছে, বা ভাবলে এটি অতি আশা করা হবে। অর্থাৎ সেটা দুরাশা হবে, আর দুরাশা আমাদের নরকে নেবে, নাকি সেইখানে যে না খেয়ে ফিরে আসতে হবে, এটা যাই হোক, তখনই সেই সোর্সটা বলবেন বা সেই উপস্থিতি বলবেন। আর কেউ বাকি থাকলো? 9, 9 বাকি আছে মঙ্গল। মঙ্গল শত্রু মনে করে একমাত্র গ্রহকে, সেটি হচ্ছে 5, অর্থাৎ বুধ। এবার যার রোল নাম্বার 9 আছে, যার হচ্ছে 18 আছে, যার 27 আছে, যার হচ্ছে 36 আছে, যার 45 আছে, তারা 5কে, অর্থাৎ বুধকে, 14কে, 23কে, 32কে, 41কে এবং 50 নাম্বার রোল নাম্বারকে তারা শত্রু মনে করবে। কেন করবে, এটি জ্যোতিষশাস্ত্র শিখতে শিখতে আপনারা বুঝে যাবেন কেন করছে, কেন আপনাকে নিমন্ত্রণ দিচ্ছে না, কেন আপনার সঙ্গে যোগাযোগ করছে না, কেন আপনার সঙ্গে ভালোবাসা দেখাচ্ছে না, কেন আপনাকে কোনো নোট দিয়ে সহযোগিতা করছে না। দেখুন, আজকের কৃতজ্ঞতা কাকে বলে? কৃতজ্ঞতা জানাতে গেলে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আর আমি এমনি একটু রূঢ় চরিত্রের মানুষ। আপনারা নিশ্চয়ই বলবেন অবশ্যই, ঘরে ঘরে বা নিজে নিজে বলা বলি করবেন যে স্যার আসলে তো রূঢ়। তো দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষক নিয়োগ দিয়েছেন জে কে দেব, নীরজ কান্তি রয়, টিটু দাস এবং সুবীর মহন্ত। তো আমাদের টিটু দাস বাবু ত্রিপুরা থেকে, জয়ন্ত কুমার দেব অর্থাৎ জে কে দেব ব্রাহ্মণবাড়িয়া থেকে, আর নীরজ কান্তি রায় হচ্ছে সুনামগঞ্জ থেকে, আর সুবীর মহন্ত হচ্ছে কলকাতার, স্যার মৌলভীবাজার স্যার, ও মৌলভীবাজার মৌলভীবাজার থেকে। সাহেব রাজশাহী স্যার। হ্যাঁ, মৌলভীবাজার। তো এই যে যোগদান করেছেন, তাছাড়া আপনারা শিক্ষার্থীরা এক একজন এক এক জায়গা থেকে যোগদান করেছে। তো এই যে আমি প্রথমেই বলেছি, ঘরে বসে, বৃষ্টি নেই, ঝড় নেই, কোনো শীত নেই, গরম নেই, যার যার নিজ পরিবেশে থেকে জ্যোতিষ শিখবে। তো জ্যোতিষ আগে ছিল এটা গুরুমুখী বিদ্যা, কোনো ক্রমেই গুরুর গৃহে ছাড়া জ্যোতিষ শাস্ত্র যেন শেখা যায় না। তো যাই কিনা, আমি কিন্তু ভিক্ষা চেয়েছি 318, 180 ঘন্টা। তো 180 ঘন্টা সময় আপনারা দিবেন, তারপরে বুঝতে পারবেন। তো যে কথায় আসছি, আপনারা দেখে নেবেন যে ক্লাসে, যে ক্লাসগুলোতে আমি থাকবো না, আমি আশা করি যে আমার শূন্যতা শতভাগ পূর্ণ করবেন। যেমন ইতিপূর্বে আপনারা গ্রুপে একটু নজর দিয়ে দেখুন, আমাদের আগের ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে আজকে উনি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিবেন 10টা থেকে 12টা এবং বিকাল 3টা থেকে 5টা। আগামীকালও পরীক্ষা দিবেন সকাল 10টা থেকে 12টা, 3টা থেকে 5টা। তিনি হচ্ছেন সুভাষ রায়, মঠবাড়িয়া, পিরোজপুর জেলায় বাড়ি। উনি দেখুন একটি সুন্দর নোট আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছেন, আপনারা দেখে নেবেন, ওটা প্রিন্ট দিয়ে নেবেন যে এই ক্লাসের জন্য আপনাদের কি নোটটি দরকার, সেটি কিন্তু উনি আপনাদেরকে দিয়েছেন। আমরা কি দেব? আমরা কি গ্রুপে এখানে লিখবো? যেমন অনেকে অনেক কিছু লিখতে আমি দেখেছি, যদিও সেগুলো আমি আলোচনায় যেতে চাই না। তো আমরা যেন গ্রুপে সংযত হই। কি সংযত? যে আমরা যেন একজনের বিদ্যাকে আদায় করে নিই। উনি এত সুন্দর একটি নোট দিলেন, পরীক্ষার জন্য এত ব্যস্ত, আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য ওনাকে একটু ধন্যবাদ, বা ওনার সঙ্গে একটু যোগাযোগ করা, ওনার সঙ্গে ধরেন এর পরবর্তীতে কি পাওয়া যায়, স্যার যদি নিয়মিতভাবে আমাদের একটু সহযোগিতা করেন, এইগুলো হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের অঙ্গ। যেটি ওই শত্রু এবং মিত্র কখনো, বিশেষ করে ওই যে বললাম যে মঙ্গল, তার শত্রু বুধ, তাহলে মঙ্গলের সঙ্গে, অর্থাৎ যার রোল নাম্বার 9, 18, 27, 36, 45
এই রোল নাম্বারধারীদের 5, 14, 23, 32, 41 এবং 50 ইনাদের সঙ্গে শত্রুতা হতে পারে বা হবে, এটা গ্রহগত শত্রু। আমরা কি পারি না সেই শত্রুতাকে মিত্রতায় রূপান্তর করতে? আমরা কি পারি না তাদেরকে বুকে আগলে ধরতে? একটু মুখের কথা দিয়ে যদি আগলে রাখতে পারি, তাহলে আমাদের এই স্যাররা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের স্যাররা, দেখবেন আপনাদের অবশ্যই অবশ্যই আশা পূর্ণ করবেন। তো যাই হোক, এটি হচ্ছে গেল আমাদের শত্রু এবং মিত্র। বিশেষ করে কার সঙ্গে শত্রু এটা শুধু আমরা জানলাম। এই শত্রুর স্যার, সঙ্গে আবার কার সঙ্গে মিত্র হবে, সম হবে, এগুলোও কিন্তু আপনারা ধারাবাহিকভাবে থাকবে। স্যার বৃহস্পতি কাকে কাকে শত্রু মনে করে বুধ আর একটুখানি শুক্র, যদি বুধ বলতেন। আর শুক্র। আপনারা যাদের নামটা লিখেননি, নামটা লিখে রাখবেন, তাইলে আমরা আসলে বুঝতে পারবো আর কি কারা কারা আছেন। এক দুইজনের নাম লিখে নিই, আপনারা জেনে নেবেন কি করে নামটা লিখতে হয়। নামটা একটু লিখে নেবেন। বিভু B2109, আপনি কি? এবার আরেকটা জিনিস হচ্ছে, আপনারা একটু অনুধাবন করবেন। কি অনুধাবন করবেন? ওই যে অনুধাবন করতে বললাম যে রাশি স্থির, গ্রহগণ ঘূর্ণায়মান। তাহলে গ্রহগণ যখন ঘুরছে, তাহলে রাহু কেতু হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরছে, আর বাকি গ্রহ এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে। তাহলে এই যে ঘুরছে, হাতের গ্রহগণ কিভাবে ক্রিয়া করছে, ওই যেমন বুঝলেন আপনারা শত্রু কিভাবে হচ্ছে, যে এই গ্রহগণ বা এই তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা কিন্তু শত্রু হয়ে যাবে। তো একক সংখ্যার জন্য আপনাদের বাসায় বসে প্রথম ক্লাসে নোট করার জন্য এই সঙ্গে আর একটা জিনিস লিখে নিন। ইংরেজি বর্ণমালার A থেকে Z পর্যন্ত অক্ষরগুলো লিখে ফেলেন। C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U। স্যার, কে কে সিরিয়ালটাকে নিচে নামিয়ে দিন স্যার, ওইটা দেখা যায় না ক্যামেরায়। হ্যাঁ, কোনটা? কে কে এবং ইউ, এই দুইটা, মানে এই দুইটাকে, ইউটাকে বির আগে দিয়ে দিন স্যার, তাহলে দেখা যাবে। এই যে হ্যাঁ, এই এবার যে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন। এভাবে A থেকে Z পর্যন্ত একটু লিখে নিন। এটাও স্যার, কিন্তু, হ্যাঁ বলেন। 11 রোল বললেন যে 11 বা 12 বা 13, স্যার এগুলা কি হচ্ছে মানে 3 আর 1 যোগ করলে কি স্যার যেরকম 4 হয় এই টাইপের 4 মানে যেরকম রাহু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। এই যেমন এক, এটা আপনারা এইটা লিখেন, লিখার পরেই বুঝে ফেলতেছেন। যেমন আমরা ওখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত লিখেছি, এখানে একটু লাইনে লিখি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এইভাবে 30 পর্যন্ত লিখলাম, এই 20 পর্যন্তই লিখে শেষ করি। এটাই আপনারা বুঝে ফেলবেন। তাহলে এই প্রত্যেক সংখ্যার মাঝখানে যোগ দিবেন। কেমন? 1+0=1। দেখেন, 1+0=1 হয়। 11 মানে 1+1=2 হয়। 12 মানে 1+2=3 হয়। 1+3 13 মানে 4 হয়। 14 1+4 মানে 5 হয়। 15 1+5 মানে 6 হয়। 16 1+6=7 হয়। 17 1+7=8 হয়। 18 1+8=9 হয়। 19 হচ্ছে 1+9=10, 10 মানে 10-এর মাঝখানে যোগ দিলে আবার 1 হয়। আর 20 মানে 2+0=2 হয়। অর্থাৎ যত বড় সংখ্যা হোক না কেন, সেটিকে যোগ করতে করতে একক সংখ্যায় রূপান্তর করে 1 থেকে 9 পর্যন্ত আসবে। 9টি হচ্ছে গ্রহ। নক্ষত্র হচ্ছে 27টি। যদিও একটি নক্ষত্র আবিষ্কৃত হয়েছে অভিজিৎ নামে একটি নক্ষত্র, সেটি যেমন ইউরেনাস নেপচুনকে আমরা বলেছি আপাতত আমরা নিচ্ছি না, ওই অভিজিৎ নক্ষত্রকেও কিন্তু আমরা আপাতত এর ভিতর নিচ্ছি না। কিন্তু তার কি ক্রিয়া রয়েছে, কোন জায়গাটিতে সে বসবে, এটি কিন্তু পরবর্তীতে আপনাদের শেখানো হবে ধারাবাহিকভাবে। স্যার নিরসন, লিখার নিচের অংশটা দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, নিচের
তো ওই সংখ্যাগুলো দেখা যাচ্ছে না স্যার, ওই হ্যাঁ নিচেরটা। হ্যাঁ, এই যে হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ। এবার নীরজ স্যার, আপনি এ থেকে জেড পর্যন্ত স্যার মানটা লিখে দিন। ঠিক আছে। হ্যাঁ, সবাই কি অ্যালফাবেট গুলা লিখছেন? যদি লিখে থাকেন তাহলে ওই আমি বলবো পাশে ওই নাম্বারটা লিখে ফেলবেন। এর পাশে লিখুন 1, বির পাশে লিখুন 2, সির পাশে লিখুন 3। এরকম করে 9 পর্যন্ত যাব, তাই তো? না না, এরকম করে 9 পর্যন্ত যাবেন না, আমি বলি আপনি। সি পর্যন্ত লিখেন, ডি লেখেন 4, ই লেখেন 5, এফ লেখেন 8, জি লেখেন 3, এফ এফ কত নম্বর? এফটা লিখেন 8, 8, জি জি লেখেন 3, 3, জি স্যার এইচ জি লেখেন কত 5, লিখবো? জি লেখেন 3, 3, স্যার 3। হ্যাঁ 3, এইচ 5, আই 1, জে 1, কে 2, এল 3, এম 4, এন 5, ও 7, পি 8, স্যার পিটা কত বলছেন? পি পি লেখেন 8, কি লেখা হয়েছে? হ্যাঁ কিউ 1, আর 2, এস 3, S3 হ্যাঁ টি হচ্ছে 4, ইউ লেখেন 6, ভি লেখেন 6, ডব্লিউ 6, এক্স 5, ওয়াই হচ্ছে 1, জেড 7, স্যার ডাব্লিউটা কি ডাব্লিউ হচ্ছে আপনার Double 6 6, of the 6। 6. Yes. জি স্যার কে কোন ভিডিও একটু অন হচ্ছে না, আমি ভিডিও অন তবু বলছি হলো ভিও 6 হবে। 6 ডাব্লিউ 6 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ হলে 6 হবে। আর হ্যাঁ আর এসটা একটু বলে দেন। জি থেকে কে পর্যন্ত একটু আর বলে দেন আর স্যার। হচ্ছে 2, আর 2, আর হচ্ছে 2, এফ হচ্ছে 3, আর ও আর পিটা একটু বলবেন স্যার, ও আর পি। ও ও লিখবেন 7, ও 7, পি হচ্ছে 8। আচ্ছা, শুরু স্যার থেকে এক্স আরেকবার কি একটু হবে স্যার? বলবেন, এক্স। শুরু থেকে আরেকবার বলবেন কাইন্ডলি। আপনার কোনটা মিসিং আছে সেটা বলুন। স্যার জি থেকে কে পর্যন্ত একটু বলে দেন। আপনার যেটা মিসিং আছে সেটা বলুন। আমার এ থেকে এফ পর্যন্ত মিসিং। এ থেকে এফ পর্যন্ত, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ হচ্ছে 8। এফ এফ স্যার জি 8, থেকে কে 8, পর্যন্ত একটু বলে দেন।